আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 53 নাম্বার ক্লাস। 50 তার উপরে 3, 53 নম্বর ক্লাস। এবং এরই সাথে আমরা 8 নাম্বার সেকশনে প্রবেশ করলাম। 8 নাম্বার সেকশনটা সাজানো হয়েছে মূলত 3টা পর্বে। আমরা এই 8 নাম্বার সেকশনে পুরো কোর্সের উপর রিভিশন করব। এতদিন আপনারা দেখেছেন যে সেকশন শেষ হওয়ার পর আমরা রিভিশন দেই। এই 8 নাম্বার সেকশনে আমরা পুরো কোর্সের উপর রিভিশন করব, একদম সেকশন 1 থেকে শুরু করে সেকশন 7 পর্যন্ত আমরা কি কি পড়েছি সেগুলোর উপর রিভিশন হবে। রিভিশন মানে নতুন করে কোনো কিছু পড়ানো নয়। নতুন করে যা পড়ানোর মানে যা যা শেখানোর তা 7 নাম্বার সেকশন পর্যন্তই শেখানো হয়ে গেছে। এই 8 নাম্বার সেকশন আমরা রিভিশন করব, 1 নাম্বার সেকশন থেকে 7 নাম্বার সেকশন পর্যন্ত মূল কথাগুলো আমরা আবার বলবো। এবং তারপরে আমরা প্র্যাকটিক্যাল রিডিং পড়ব। প্র্যাকটিক্যাল রিডিং হচ্ছে এরকম যে বই থেকে আমরা মানে ক্লাস 5, 6, 7, 8 এর বই থেকে আমরা হচ্ছে এরকম গল্প নিয়ে আমরা রিডিং পড়ার চেষ্টা করব যে আসলে আমরা পুরো কোর্সে যা পড়লাম আমাদের নলেজ অনুযায়ী আমরা কতটুকু পড়তে পারতেছি। আমাদের কোর্সের শুরুতে যে প্রতিশ্রুতি ছিল যে এই কোর্সটা শেষ করার পর আপনি 70 থেকে 80% ওয়ার্ড পড়তে পারবেন, আদতে আমার কথার সত্যতা মানে কতটুকু পাওয়া গেল এই জিনিসটা হচ্ছে আমরা চেক করে দেখবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পারবেন, অনেক ভালো লাগবে আপনাদের। এবং আমাদের 8 নাম্বার সেকশনের সর্বশেষ যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আপনাদের প্রশ্ন উত্তর। আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন, আমি গ্রুপে বারবার করে আপনাদেরকে বলেছি যে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন। তো আপনাদের প্রশ্নগুলো নিয়েই আলাদা একটা ক্লাস হবে এবং সেই প্রশ্ন উত্তর ক্লাসেই আমাদের কোর্সের সমাপ্তি ঘোষণা করা হবে। তবে কোর্স শেষ হওয়ার পরও মাঝে মধ্যে যদি আমার কখনো ইচ্ছা করে আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে, এমনি জাস্ট আড্ডা আর কি, এরকম ক্যামেরাতে দিতে পারি। এটা আমার ব্যাপার। বললাম যে ভাই আপনাদেরকে মিস করতেছি, আসেন একটু কথা বলি। হতেই পারে, এমন তো আর না যে মানে মানে এটা করা যাবে না, তাই না? ওটাও হইতে পারে। ওটা আমার মন মর্জি, হইলে হইলো না হইলে নাই। ঠিক আছে। আর গ্রুপেও তো আপনাদের সাথে কম বেশ যোগাযোগ থাকবেই। হ্যাঁ, যেহেতু অনেক লম্বা সময়ের একটা পরিচয়। হ্যাঁ। সো মানে সম্পর্ক যেন শেষ না হয় এটা আমি সবার কাছে প্রত্যাশা করব আর কি। তো যাক, তো আজকে আমাদের 8 নাম্বার সেকশনের প্রথম ক্লাস। তো চলুন তাহলে বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 53 নম্বর ক্লাস। তো প্রতিবারের মতোই আমি মাসুদ পারভেজ আছি আপনাদের সাথে, একদম শুরু থেকে ছিলাম। আমাদের কোনো ক্লাস কোনো ব্যাকআপ টিচার দিয়ে নেওয়া হয় নাই, প্রত্যেকটা ক্লাসে আমি নিজে নিয়েছি। তো আজকের যে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে আমাদের 53 নম্বর ক্লাস, সেকশন 8 এর লেকচার 1। আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে ফুল কোর্স রিভিশন ক্লাস। হ্যাঁ, ফুল কোর্স রিভিশন ক্লাস অর্থাৎ সেকশন 1 থেকে শুরু করে সেকশন 7 পর্যন্ত আমরা যা পড়েছি তার উপর রিভিশন ক্লাস হবে। তো মজার ব্যাপার হচ্ছে এই রিভিশন আমি প্রথমে ভেবেছিলাম যে একটা ক্লাসেই নিব, মানে 1 নাম্বার সেকশন থেকে 7 পর্যন্ত যা পড়াইছি একটা ক্লাসে রিভিশন দিব। কিন্তু পরবর্তীতে ক্লাস ডিজাইন করতে গিয়ে যেটা বুঝলাম যে যদি আমি এক ক্লাসে রিভিশন দিতে চাই তাহলে মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা লাগবে। এই জন্য এই রিভিশন ক্লাসটাকে দুইটা পার্টে ভাগ করা হয়েছে, অর্থাৎ এই 53 নম্বর ক্লাসে রিভিশন দেওয়া হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের রিভিশন ক্লাসের পার্ট 1, P1 মানে হচ্ছে পার্ট 1। এরপরে 54 নম্বর ক্লাসে আমাদের কোর্সে রিভিশন হবে। আজকে হচ্ছে 1 নাম্বার সেকশন থেকে আপনার 6 নাম্বার সেকশন পর্যন্ত রিভিশন দেওয়া হবে। 54 নম্বর ক্লাসে শুধু 7 নাম্বার সেকশন রিভিশন দেওয়া হবে, কারণ 54 নম্বর ক্লাসে খুচরা টপিক অনেক ছিল। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার আর কি। তো আশা করি ক্লাসের শিরোনাম বুঝতে পেরেছেন। তো খেয়াল করুন বন্ধুরা, আমাদের যে কোর্স, এই কোর্সের নাম হচ্ছে জিরো থেকে ইংরেজি রিডিং শেখার অনলাইন লাইভ কোর্স। আর এটা যদি আমরা অফিসিয়াল ভাবে বলি তাহলে বলতে পারি ইংলিশ প্রনাউন্সিয়েশন কোর্স। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই কোর্সটাকে 8টা সেকশনে ভাগ করা হয়েছিল। 8টা সেকশনে, প্রত্যেকটা সেকশনে কিন্তু এক একটা উদ্দেশ্য আছে। আমরা এক একটা সেকশনে এক এক ক্যাটাগরির পড়াগুলোকে সাজিয়ে আমরা ক্লাসগুলো নিয়েছি। হ্যাঁ, এর শুরুর দিকে সহজ, তারপর একটু কঠিন, তারপরে কঠিন, তারপরে কঠিন, এভাবে আস্তে 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 আমরা ধাপে ধাপে 7 নাম্বার সেকশন শেষ করেছি এবং আলটিমেট আজকে আমরা 8 নাম্বার সেকশনে আছি। তো আজকের ক্লাসে যে কাজটা করব, যেটা শিরোনামই বললাম যে আমরা রিভিশন দিব, আজকের ক্লাসে আমরা সেকশন 1 থেকে সেকশন 6 পর্যন্ত আমরা রিভিশন দিব। শুনেন। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে কি,
একজন বলতেছেন হ্যাঁ 42-এর পরে যেগুলো মিস গেছে ওগুলো করে ফেলেন, 42-এর পরে যেগুলো মিস গেছে ওগুলো করে ফেলেন। আচ্ছা, কারণ 7 নাম্বার সেকশনে অনেক কিছু পড়ানো হয়েছে। আচ্ছা খেয়াল করেন, তো আমরা কি করব, 1 নাম্বার সেকশন থেকে 6 নাম্বার সেকশন পর্যন্ত যা পড়ছে আমরা রিভিশন দিব। আপনাদেরকে এই কথাটা এর আগে অনেকবার বলছে, রিভিশন ক্লাস মানে কিন্তু নতুন করে পড়ানো না, নতুন করে যা পড়ানোর পড়া শেষ। এবং রিভিশন ক্লাস মানে এটাও না যে আগাগোড়া সবকিছু বলা, ওটাও রিভিশন না। রিভিশন জিনিসটা কি দেখেন, এক একটা ক্লাস 1.5 ঘন্টা 2 ঘন্টা করে হইতো, প্রত্যেকটা ক্লাসে কত রকম কথা হইতো। তো এখন সব কথা যদি আবার বলা শুরু করি তাহলে তো আজকের ক্লাস 70 ঘন্টা লাগবে, ঠিক কিনা? আমরা মূলত যে কাজটা করব, প্রত্যেকটা ক্লাস থেকে না, প্রত্যেকটা সেকশন থেকে, কথা বুঝেন, মানে প্রত্যেকটা ক্লাসের রিভিশন টানবো ব্যাপারটা তা না, প্রত্যেকটা সেকশনের মূল যে কথাগুলা, মানে রিডিং পড়ার ক্ষেত্রে আপনার যে কথাগুলা লাগবেই লাগবে, যে জিনিসগুলো ছাড়া আপনার রিডিং পড়তে ঝামেলা হবে, ওই জিনিসগুলো নিয়ে আমাদের এই মানে পুরো কোর্সের রিভিশন ক্লাসটাকে সাজানো হয়েছে। বুঝতে পারছেন? আমি এই কথাগুলো ক্লিয়ার করে দিচ্ছি, নয়তো আবার ভাববেন যে ক্লাস ধরে ধরে আমি রিভিশন, না, ক্লাস ধরে ধরে রিভিশন দিলেও এই মানে ক্লাস শেষ করতে 5-6 ঘন্টা লাগবে। বুঝেন না? প্রত্যেকটা সেকশন ধরে ধরে আমরা রিভিশন দিব, ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি, বিসমিল্লাহ। তো প্রথমেই আমরা দেখব সেকশন 1। সেকশন 1-এ মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে বাংলা স্বরবর্ণ ও বাংলা ব্যঞ্জনবর্ণ। আমরা আপনাদেরকে বাংলা স্বরবর্ণ বাংলা ব্যঞ্জনবর্ণ দেখিয়েছি। তারপরে ইংরেজি অ্যালফাবেট, অর্থাৎ ইংরেজি যে বর্ণ আছে এগুলো আমরা দেখিয়েছি। তারপরে ইংরেজি বর্ণের যে বাংলা উচ্চারণ আছে এগুলো আমরা দেখেছি। এছাড়াও আরো অনেক কথা ছিল, সব কথা অতটা গুরুত্বপূর্ণ না। তো এই পর্যায়ে আমরা যেটা করব, আমরা এই টপিকগুলো আরেকবার দেখবো আমরা, ঠিক আছে? একটু খেয়াল করেন, খেয়াল করেন বন্ধুরা, স্ক্রিনে আমরা বাংলা স্বরবর্ণ দেখতে পাচ্ছি। তো আমরা জানি বাংলা স্বরবর্ণ হচ্ছে কয়টি। অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস চলতেছে ভাই, পুরা ঝাড়ু দিতেছি একদম, কি মনে করেন ভাই, রিভিশন ক্লাস চলতেছে। আচ্ছা, তো খেয়াল করেন, আমরা জানি আমাদের স্বরবর্ণ হচ্ছে কয়টি, 11টি। এই 11টি স্বরবর্ণের মধ্যে লাল কালির যে 10টি স্বরবর্ণ আছে, এই 10টি স্বরবর্ণের উচ্চারণ ইংরেজিতে ভাওয়াল আকারে পাওয়া যায়। বুঝতে পারছেন? আর রি যে সাউন্ড আছে এটাও ইংরেজিতে পাওয়া যায়, তবে ভাওয়াল আকারে না। হ্যাঁ, ওই কনসোনেন্টের সাথে ভাওয়াল জোড়া দিয়ে আর কি। তো এই কথাটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। তারপরে আমরা জানি যে বাংলা ব্যঞ্জনবর্ণ হচ্ছে কয়টি, 39টি। এই 39টি ব্যঞ্জনবর্ণের মধ্যে সব ব্যঞ্জনবর্ণের উচ্চারণ কিন্তু ইংরেজিতে পাওয়া যায় না। স্ক্রিনে লাল কালি দিয়ে যে 21টি বর্ণকে চিহ্নিত করা হয়েছে এবং সবুজ কালিতে যে 3টি বর্ণকে চিহ্নিত করা হয়েছে এগুলাই ইংরেজিতে পাওয়া যায়। বাকি নীল কালির যে বর্ণগুলো চিহ্নিত করা হয়েছে এগুলো পাওয়া যায় না। তবে একটা কথা বলে রাখি যে বাংলায় অনেক বর্ণের মানে একই উচ্চারণের দুইটা বর্ণ, যেমন উ অর যে উচ্চারণ অনুসারে কিন্তু সেম উচ্চারণ, হ্যাঁ। তারপরে আপনার আহ কি জানি বলে, তালব্য সহজের উচ্চারণ মূর্ধন্য ষ কিন্তু সেম উচ্চারণ। এই কারণে আমরা একটাকে ধরছি একটাকে বাদ দিছি, এগুলো নিয়ে আমাদের মূল ক্লাস আলোচনা হয়ে গেছে। তো যাই হোক, এগুলো একটু মাথায় রাখবেন আর কি। তারপরে আমরা আপনাদের সাথে ইংরেজি যে 26টি লেটার আছে এগুলো নিয়ে আলোচনা করেছি। বন্ধুরা আমরা জানি ইংরেজি লেটার হচ্ছে 26টি, ইংরেজি বর্ণমালা একটি, কিন্তু ইংরেজি বর্ণমালায় লেটার হচ্ছে কয়টি, 26টি। তো এই 26টি লেটারকে দুটো স্টাইলে লেখা যায়, দুটো ভাবে লেখা যায়। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার যেটাকে আমরা বড় হাতের অক্ষর বলি, আর একটা হচ্ছে স্মল লেটার যেটাকে আমরা ছোট হাতের অক্ষর বলি। স্ক্রিনে আমরা যে স্টাইলের লেখাগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটারের ইংরেজি 26টি লেটার। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ইংরেজির এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার স্মল লেটারে, ঠিক আছে? ভাই আবারও বলি ভাই, রিভিশন চলতেছে। রিভিশন মানে এটা না আপনার একদম ধৈর্য ধৈর্য প্রত্যেকটা কথা পড়ায় দেওয়া লাগবে, ব্যাপারটা তা না। মানে আপনাদের মাথায় একটু টাচ বাড়ি দিতেছি আর কি, মানে একটু লাড়া দিতেছি, ভাই দেখেন এগুলো আমরা পড়ে আসছি, মানে মনে করায় দিচ্ছি আর কি। বুঝতেছেন তো নাকি? আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের ছোট হাতের অক্ষর আর কি, বা স্মল লেটার। আচ্ছা, তো বন্ধুরা খেয়াল করেন, ইংরেজি লেটার 26টি আমরা জানি। 26টি লেটারকে দুটো স্টাইলে লেখা যায়, এটাও আমরা জানলাম, যে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। তো এই ইংরেজির 26টি লেটারকে দুটো ভাগে ভাগ করা যায়। বাংলা বর্ণগুলো যেমন দুটো ভাগে ভাগ করা যায়, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ,
তেমনি ইংরেজির 26টি লেটার কেউ দুটো ভাগে ভাগ করা যায়। এক ভাগ হচ্ছে স্বরবর্ণ, যেটাকে ভাওয়াল বলা হয়। ইংরেজির ভাওয়াল হচ্ছে পাঁচটি পাঁচটি আর আরেক ভাগ হচ্ছে ইংরেজির ব্যঞ্জন বর্ণ তথা কনসোনেন্ট। ইংরেজি কনসোনেন্ট হচ্ছে কয়টি? 21টি। খেয়াল করেন বন্ধুরা, স্ক্রিনে লাল কালি দিয়ে 5টি লেটারকে চিহ্নিত করা হয়েছে, AEIOU। তো এই 5টি লেটার হচ্ছে ভাওয়াল, এছাড়া বাকি সবগুলো কি? কনসোনেন্ট, আপনারা জানেন। তো ডাব্লিউ এবং ওয়াই এরা মূলত কনসোনেন্ট, কিন্তু এরা মাঝে মাঝে ভাওয়ালের কাজ করে, মানে ভাওয়াল হিসেবে ব্যবহার হয়, এই কারণে এটাকে সেমি ভাওয়াল বলে, কিন্তু এরা মূলত কনসোনেন্ট। তো এগুলো বড় হাতের ছিল। আর এখন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ছোট ছোট হাতের লেখা। এখানেও 5টি লেটারকে, 5টি ভাওয়ালকে লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই ভাওয়ালগুলো আপনারা চিনেন। এবং এখানেও ডাব্লিউ এবং ওয়াই হচ্ছে সেমি ভাওয়াল, খুবই সহজ। ঠিক আছে, এগুলো আমরা সেকশন 1-এ পড়েছি। সেকশন 1-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট ছিল, সেকশন 1-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট ছিল, ক্লাসটা ছিল, সেটা হচ্ছে ইংরেজির এ থেকে জেড এই 26টি লেটারের উচ্চারণ, বিশেষ করে কনসোনেন্ট গুলা কি সাউন্ড দেয়। মানে সেকশন 1-এর মূল কথা ছিল কনসোনেন্টের সাউন্ড গুলা কি, এটা ছিল হচ্ছে মূল কথা। চলেন আমরা এখন এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারকে দেখব, নাম বলবো শুদ্ধভাবে এবং উচ্চারণ করবো। ঠিক আছে, চলেন। অর্থাৎ আমরা দেখব কোন লেটার কেমন সাউন্ড দেবে। খেয়াল করেন, ওই সেই সেকশন 1-এর পরে চলতেছে, খেয়াল করেন। লেটারের নাম এই, এর দুটো সাউন্ড আমরা দেখছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এই, তাই না? একটা শর্ট সাউন্ড, একটা লং সাউন্ড, আপনারা জানেন। লেটারের নাম বি, বি এর সাউন্ড ব, ব, বাংলা বয়ের মতো। লেটারের নাম সি, সি এর দুটো সাউন্ড আছে, একটা হচ্ছে খ, সেটাকে বাংলায় ক এর সাথে তুলনা করতে পারি, একটা হচ্ছে স, এটাকে বাংলায় দন্ত স এর সাথে তুলনা করতে পারি। তারপর লেটারের নাম ডি, ডি সাউন্ড হচ্ছে ড, ড, এরকম বাংলা ড এর মতো। আচ্ছা, তারপর দেখেন লেটারের নাম ই, ই এটা একটা ভাওয়াল, এর দুটো সাউন্ড আমরা দেখিয়েছি মূলত, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ই। তারপর দেখেন লেটারের নাম এফ, এফ অনেকে এটাকে এফ বলে, এফ না, এফ এর সাউন্ড হচ্ছে ফ, ফ এরকম আর কি। হ্যাঁ, এটাকে বাংলায় ফ দিয়ে প্রকাশ করতে পারি। দেখেন, একটা কথা অনেকবার বলছি, প্রত্যেকটা ভাষার নিজস্ব উচ্চারণ পদ্ধতি আছে। এক ভাষার উচ্চারণ, এক ভাষার বর্ণের উচ্চারণ আরেক ভাষার বর্ণ দিয়ে আপনি হুবহু প্রকাশ করতে পারবেন না। এগুলো একটু মাথায় রাখতে হবে। সূক্ষ্ম ব্যাপারগুলো আমরা একটু আজকের ক্লাসে সাইডে রাখি। সূক্ষ্ম জিনিস বোঝানোর জন্য বড় বড় ক্লাস নিয়েছি, তো আজকের ক্লাসে ওই সূক্ষ্ম ব্যাপার নিয়ে কথা বলার মানে সময় না অ্যাকচুয়ালি। তারপর দেখেন লেটারের নাম জি, বড় হাতের এবং ছোট হাতের দুটোই লেখা আছে। জি, জি এর দুইটা সাউন্ড, একটা হচ্ছে গ, গ এই সাউন্ডটাকে আমরা বাংলা গ এর সাথে তুলনা করতে পারি, আরেকটা হচ্ছে জে, জে যেটাকে আমরা বাংলা বর্গীয় জ এর সাথে তুলনা করতে পারি। লেটারের নাম এইচ, এইচ এটাকে, এটা সাউন্ড হচ্ছে হ, হ এটাকে আমরা বাংলা হ এর সাথে তুলনা করতে পারি। তারপর লেটারের নাম আই, আই এরকম। আই একটা ভাওয়াল, এর দুটো সাউন্ড আমরা দেখেছি, একটা হচ্ছে ই, এটাকে আমরা বাংলা এভাবে লিখতে পারি, আরেকটা হচ্ছে আই, এটাকে এভাবে লিখতে পারি। তারপর লেটারের নাম জেই, জেই দেখেন ইংরেজিতে এই লেটারের সাউন্ড একটু সফট, জে, জে, জে এরকম। হ্যাঁ, কিন্তু বাংলা যে বর্গীয় জ আছে, হ্যাঁ প্রকাশ করতে পারি আমরা, সমস্যা নাই, কিন্তু হুবহু হয় না, একটু হলো ফাঁক, মানে গ্যাপ থেকে যায় আর কি। আচ্ছা, তারপর দেখেন লেটারের নাম খেই, খে, 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 খে এরকম, খেই। আমরা এটাকে খড় কালিকে হালকা করে দিছি কেন আপনারা জানেন। আর এটা সাউন্ডকে, এটা সাউন্ড হচ্ছে খ এরকম। এটাকে অনেক স্যাররা খর সাথে তুলনা করেন, কিন্তু আমরা সার্বিক দিক বিবেচনা করে আমরা এটাকে ক্ষয়ের সাথে তুলনা করে কয়ের সাথে তুলনা করেছি। আমরাও চাইলে ক্ষয়ের সাথে তুলনা করতে পারতাম, কিন্তু আমরা স্বেচ্ছায় পরিকল্পিতভাবে এটাকে কয়ের সাথে তুলনা করেছি। কেন? এটার আলোচনা জানতে গেলে আপনি ওই মূল ক্লাসটা দেখে নিন। হ্যাঁ, কারণ খ দিয়ে প্রকাশ করলে অনেক চেনা জিনিসও অচেনা মনে হতে পারে অনেক। কারণ ভাই আপনাদের লেভেল তো বুঝতে হবে। আমি তো ভাই স্কুল কলেজ স্টুডেন্টকে পড়াচ্ছি না। এমন না যে আমি আপনাদেরকে অরিজিনালটা জানাই নাই, অরিজিনালটা জানাইছি, তারপর আপনাদের সুবিধার্থে এই সিদ্ধান্তগুলো নিছি। আচ্ছা, তারপর দেখেন লেটারের নাম এল, এল সাউন্ড হচ্ছে ল এরকম, বাংলায় ল এর সাথে তুলনা করতে পারি।
আচ্ছা, ল দিয়ে প্রকাশ করতে হবে। তারপর দেখেন লেটারের নাম এম, অনেকে এটাকে এম বলে, এম না, এম। এম এর সাউন্ড হচ্ছে ম, ম, বাংলায় ম এর সাথে তুলনা করতে পারি। লেটারের নাম এন, সাউন্ড হচ্ছে ন, ন, এরকম বাংলা দন্ত ন এর সাথে তুলনা করতে পারি। লেটারের নাম ও, ভাই এটা একটু সূক্ষ্ম, বাংলাতে যত সহজে লিখে দিছি অ্যাকচুয়ালি এরকম না। ও, ও, এটা আমরা বলছি যে ভাই ওই সেকশন 1 এর ক্লাসগুলোতে এক একটা লেটার বুঝাইতে গিয়েও আমি 4-5 মিনিট সময় লাগাইছি, ঠিক কিনা? তো আজকে তো 4-5 মিনিট সময় দিব না। যাক, লেটারের নাম কি? ও, ও। এর দুটো সাউন্ড আমরা দেখছি, একটা হচ্ছে অ, যেটাকে আমরা বাংলায় স্বর ও এর সাথে তুলনা করতে পারি, একটা হচ্ছে ও, যেটাকে আমরা ও এর সাথে তুলনা করতে পারি, যদিও হুবহু এটা দিয়ে মিলে না, কিন্তু কি আর করে, কাজ তো চালাইতে হবে নাকি। আচ্ছা, তারপর দেখেন লেটারের নাম ফি, 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 দাঁতের ব্যবহার নেই। হ্যাঁ, ঠোঁট দিয়ে চাপ দিয়ে বাতাস বের করতে হবে। ফি, সাউন্ড হচ্ছে ফ, 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 এরকম। তো এই সাউন্ডটাকে মানে অনেক স্যাররা ফ এর সাথে তুলনা করেন, কিন্তু আমরা সার্বিক দিক বিবেচনা করে আমরা প এর সাথে তুলনা করছি, ফ এর সাথে তুলনা করিনি। আর পি থেকে সবসময় কিন্তু বাতাস বেরও হয় না, বুঝছেন? যাক, মূল ক্লাসে এগুলো আলোচনা হয়েছে। তারপর দেখেন, খেয়াল করেন, লেটারের নাম কিউ, কিউ, এখানে খ, খ, এরকম একটা সাউন্ড থাকবে আর কি, কিউ। এই সাউন্ড সাউন্ড হচ্ছে খ, এরকম বাংলা এটাকে আমরা ক এর সাথে তুলনা করতে পারি। এখানেও অনেক স্যাররা, মানে এই এই যুগে আর কি, স্যাররা খ এর সাথে তুলনা করেন, কিন্তু আমরা সার্বিক দিক বিবেচনা করে আপনাদের মানে ক্যাপাসিটি বিবেচনা করে সেটাকে আমরা ক এর সাথে তুলনা করছি। জি বলেন, বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম স্যার, আসসালাম। যেমন এখানে আপনি যে দিচ্ছেন না, যেমন কিউ কিউ সাউন্ড, খ খ এরকম একটা সাউন্ড আসে, আর এটা আছে বাংলা আমরা এটাকে ক এর সাথে তুলনা করতে পারি। এখন এই যে ক, মানে একটা সাউন্ড আসছে না, ওই সাউন্ডটা না বলে শুধু যদি এভাবে বলা হয় যে আপনি যদি প্রশ্ন করেন যে এইটার সাউন্ডটা ডাইরেক্ট ক এর মতো বললে কি সমস্যা হবে স্যার? আচ্ছা শুনেন, ব্যাপারটা হলো কি যে আহ, আসলে রিডিং তো বাংলা দিয়ে পড়ানোই উচিত না। হ্যাঁ, আমি যে ইংরেজির সাথে বাংলা মিলায় মিলায় পড়াই, এটা উচিতই না। হ্যাঁ, ডিরেক্ট পড়ানো উচিত, ডিরেক্ট পড়ানো উচিত, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি বাংলা বলে লিখছি। তো এখন আপনি যদি চান বললে বলতে পারেন, সমস্যা কি? মানুষ তো বোঝানোর জন্য কত কিছুই বলে, বলে না? যেমন ছোটবেলায় আমার মা আমার শিখাইছে হাডু ভাঙ্গা দ, দ এর কি হাডু ভাঙ্গা নাকি? তারপরে তো মা বলছে হাডু ভাঙ্গা দ, ধ শিখাইছে কান মুসরা ধ, ধ এর কি কান এসে নাকি? নাই তো। মানুষ বোঝানোর জন্য অনেক কিছুই বলে। তো আপনি যদি বোঝানোর জন্য কয়ের সাথে তুলনা করেন, করেন, সমস্যা নাই তো। আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখেন লেটারের নাম আর, আর সাউন্ড হচ্ছে র, র, এরকম। তো এটাকে এইভাবে কঠিন না করে আপনি বাংলা বয় শূন্য র এর মতো করে উচ্চারণ করতে পারেন, সমস্যা নেই। এটাকে আমরা বাংলা বয় শূন্য র এর সাথে তুলনা করতে পারি। লেটারের নাম এস, এস, সাউন্ড হচ্ছে স, এরকম। এটাকে বাংলায় দন্ত স এর সাথে তুলনা করতে পারি। লেটারের নাম টি, টি, পাতলা করে, টি, টি, বাংলা ঠ যেমন ঠি, ঠি, এরকম না, টি, টি, বাংলা ঠ আর টি এর যে সাউন্ড পার্থক্য আছে ভাই। এক ভাষার বর্ণের উচ্চারণ আরেক ভাষার বর্ণ দিয়ে হুবহু প্রকাশ করা যায় না, যাবে না, এটাই নিয়ম, বুঝছেন? তো যাক, আমরা তারপর ঠ দিয়ে লিখছি এবং কালিটাকে একটু হালকা করে দিয়ে এই উচ্চারণটাকে বোঝানোর চেষ্টা করছি, টি, এরকম। আর এই সাউন্ডটাকে অনেক স্যাররা ঠ দিয়ে প্রকাশ করেন, কিন্তু আমরা ওই যে সার্বিক দিক বিবেচনা করে আপনাদের গ্রহণযোগ্যতা, হ্যাঁ, তারপর হচ্ছে ক্যাপাসিটি, পারিপার্শ্বিক দিক সবকিছু বিবেচনা করে আমরা এটাকে ট এর সাথে তুলনা করেছি। আমরাও চাইলে ঠ এর সাথে তুলনা করতে পারতাম। আচ্ছা, তারপর দেখেন লেটারের নাম ইউ, এটা একটা ভাওয়াল, এর দুটো সাউন্ড আমরা দেখেছি, একটা হচ্ছে আ আর একটা হচ্ছে ইউ, এরকম। লেটারের নাম ভি, ভি, ভি উচ্চারণ করতে দাঁতের ব্যবহার আছে, ভ, 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 এরকম। তো এটাকে আমরা বাংলা ভয়ের সাথে তুলনা করতে পারি। মজার ব্যাপার হচ্ছে ভয়ের মধ্যে কিন্তু দাঁতের ব্যবহার নাই। বাংলা ভ উচ্চারণ আমরা কেউ বলি না আমরা আমি ভাত খাই, এভাবে বলি না, আমরা ভাত খাই, এখানে দাঁতের ব্যবহার আছে, এখানে নাই, তার মানে কি হুবহু কিন্তু হয়নি।
তারপরও কাজ চালাইতে হবে তো নাকি? আচ্ছা, যাক, বাংলা এই মানে ইংরেজি ভি কে আমরা বাংলা ভয়ের সাথে তুলনা করতে পারি। তারপর লেটার নাম ডাবল, ডাবল, ডাবল ইউ, ডাবল ইউ। এটাকে টানে পড়লে ডাব্লিউ এরকম শোনা যায়, ডাবল ইউ এরকম আর কি। তো এটা দুটো সাউন্ড, একটা হচ্ছে ও, ডাবল ইউ এর মেন সাউন্ড হচ্ছে এটাই, ও, এটাই মেন সাউন্ড, কিন্তু ক্ষেত্র বিশেষে আমরা এটাও দেখতে পাই আর কি। আর আমি আপনাদেরকে বলছি যে ডাব্লিউ দিয়ে যে মানে যে শব্দগুলো পাবেন চাপ নিবেন না, ডিরেক্ট উচ্চারণটা আয়ত্ত করে নেবেন, এটা আমি আপনাদেরকে বলছি। তারপর দেখেন লেটারের নাম এক্স, এক্স এটা সাউন্ড হচ্ছে ক্স, এরকম, অর্থাৎ কে এবং এস মিলে যে সাউন্ডটা আসে এরকম একটা সাউন্ড। ঠিক। তারপর দেখেন লেটারের নাম ওয়াই, ওয়াই, হালকা করে ওয়াই। বাংলাতে লিখছি ওয়াই, ওয়াই এরকম বললে হবে না, ইংরেজি লেটারগুলোকে ইংরেজির মতো করে উচ্চারণ করতে হবে। বাংলা তো লিখছি বোঝানোর জন্য, আমি আবারও বলি ভাই, এগুলো বাদ দিয়ে পড়াইলেও পড়াইতে পারতাম, কিন্তু বাদ দিয়ে পড়াইলে সবাই বুঝবে না। হ্যাঁ, আহ, অর্ধেক বুঝবে, অর্ধেক স্টুডেন্ট বুঝবে, অর্ধেক বুঝবে না। তো সবার জন্যই বিশেষ করে দুর্বলদের কথা চিন্তা করি, যেহেতু আমরা কাজ করি যে ইংলিশ স্কুল, তো দুর্বলদেরই প্রতিষ্ঠান, এই কারণেই মূলত হচ্ছে এইভাবে ক্লাসগুলোকে ডিজাইন করা হয়েছিল। দেখেন লেটারের নাম হচ্ছে ওয়াই, সাউন্ড হচ্ছে ইয়ে, ইয়ে। এটাকে আসলে হুবহু লেখা যায় না, কিন্তু আমরা তারপরও কাছাকাছি এভাবে লিখতে পারি। তারপর লেটারের নাম জেড, জেড এরকম, সাউন্ড হচ্ছে জ, জ, এরকম। বিশ্বাস করেন এই সাউন্ডটাকে প্রকাশ করার জন্য বাংলায় কোনো বর্ণ নাই। ঝ দিয়ে প্রকাশ করলে কিছুটা কাছাকাছি যায়, কিন্তু ঝ দিয়ে প্রকাশ করলে ব্যাকহাপ্পা লাগে। এই কারণে বর্গীয় জ দিয়ে প্রকাশ করা হয়েছে, এবং এটার ডিটেল আলোচনা আমাদের মূল ক্লাসে আছে। ঠিক আছে। তো এই লেটারের নাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে জেড আর একটা হচ্ছে জি। জেড ব্যবহার করে ব্রিটিশ, আর আমেরিকা ব্যবহার করে কি জি ব্যবহার করে। তো আমরা জি বলবো না, কারণ আমরা জি এর সাথে পরিচিত না। ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের ক্লাসে আমরা আপনাদেরকে পরামর্শ দিছিলাম যে এত চাপ নিয়েন না, আপনার কাছে যেটা কমন, আপনার কাছে যেটা পরিচিত, যেটা সহজ, আপনি সেটা উচ্চারণ করেন না। তো আমাদের কাছে জেড কমন, আমরা জেড বলবো, জি বলবো না। জি, আশা করি বুঝতে পেরেছেন। তো এই আলোচনাগুলোর মধ্য দিয়েই আমাদের কিন্তু সেকশন 1 শেষ হয়ে গিয়েছিল। আর সেকশন 1 এর মূল যে মানে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে ভাই কনসোনেন্টের সাউন্ড। কনসোনেন্টের সাউন্ড আপনার মাথায় রাখতে হবে ভাই, কনসোনেন্টের সাউন্ড। সেকশন 1টা ছিল কনসোনেন্ট সাউন্ডের উপর, এবং এই ছকটা আপনাদেরকে আমি একদম খেয়ে ফেলতে বলছিলাম ভাই, ঠিক না? জি। তো আশা করি পড়াগুলো আপনারা মনে করতে পারছেন। আচ্ছা চলেন এবার আমরা সেকশন 2 তে যাব। সেকশন 2 তে আমরা দুটো বিষয় নিয়ে মূলত আলোচনা করেছি, একটা হচ্ছে ভাওয়াল সাউন্ড পরিচিতি, এবং আরেকটা হচ্ছে শর্ট ভাওয়াল সাউন্ডের উপর বিস্তারিত ক্লাস। খেয়াল করেন বন্ধুরা, আমরা জানি ভাওয়াল হচ্ছে 5টি, এই, ই, আই, ও, ইউ। আর যদি হাতে সময় কম থাকে এ, ই, আই, ও, ইউ, যদি সময় কম থাকে আর কি হাতে। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করেন। তো আমরা চাইলে এগুলো বড় হাতের অক্ষর দিয়ে লিখতে পারতাম, কিন্তু আমরা লিখি নাই, ছোট হাতের লিখছি। তো এই হচ্ছে 5টি ভাওয়াল আমরা জানি। ভাওয়াল কনসোনেন্ট চিনেই কিন্তু আপনারা সেকশন 2 তে আসছিলেন, সেকশন 1এই ভাওয়াল কনসোনেন্ট চেনা শেষ। তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই প্রত্যেকটা ভাওয়ালের প্রধানত দুইটা করে সাউন্ড আছে, প্রধানত। একটা হচ্ছে শর্ট সাউন্ড, আর একটা হচ্ছে লং সাউন্ড। শর্ট মানে কি ছোট, লং মানে কি বড়। শর্ট সাউন্ড কেমন ভাই? শর্ট সাউন্ড হচ্ছে, একটু পড়ে শুনে আপনাদেরকে, লেটারের নাম এই, শর্ট সাউন্ড এ। লেটারের নাম ই, লেটার বলতে ভাওয়াল আর কি, শর্ট সাউন্ড এ। লেটারের নাম আই, শর্ট সাউন্ড ই। লেটারের নাম ও, শর্ট সাউন্ড অ। লেটারের নাম ইউ, শর্ট সাউন্ড আ। এটা হচ্ছে শর্ট সাউন্ড। আর লং সাউন্ড কি? ভাওয়ালের নাম এই, লং সাউন্ড এই। ভাওয়ালের নাম ই, লং সাউন্ড ই। অর্থাৎ কি, ভাওয়ালের যে নাম সেটাই তার লং সাউন্ড, তাই না? ভাওয়ালের যে উচ্চারণ, ভাওয়ালের যে উচ্চারণ, নামের যে উচ্চারণ, ওটাই তার লং সাউন্ড। ভাওয়ালের নাম আই, লং সাউন্ড আই। ভাওয়ালের নাম ও, লং সাউন্ড ও। ভাওয়ালের নাম ইউ, লং সাউন্ড ইউ। সহজ, একদম সহজ, এগুলো আমরা শিখেছি। তো সেকশন 2 তে মূলত আমরা আলোচনা করেছি ভাওয়ালের শর্ট সাউন্ড নিয়ে, মানে ভাওয়াল কখন শর্ট সাউন্ড দেয়, তাই না? খুবই সহজ। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই ভাওয়াল কখন শর্ট সাউন্ড দেয়? প্রশ্ন, উত্তর কি ভাই? খুবই সহজ। ভাওয়ালের পর যদি কনসোনেন্ট থাকে তাহলে ভাওয়াল শর্ট সাউন্ড দিবে, এবং এটাই হচ্ছে আমার মূল প্যাটার্ন। হ্যাঁ, আর বাম পাশে একটা প্যাটার্ন আছে,
এখানে দেখেন ভাওয়ালের পরে কনসোনেন্ট আছে, শুরুতে একটা কনসোনেন্ট আছে। ভাই শুরুতে থাকবে কি থাকবে না এর উপর কিন্তু ভাওয়ালের শর্ট সাউন্ড নির্ভর করে না, নির্ভর করে পরে কনসোনেন্ট আছে কিনা। বুঝতে পেরেছেন? তো আমরা এই প্যাটার্নটাকে এই জন্যই ব্যবহার করেছি সেকশন 2-তে, কারণ এই প্যাটার্নের আন্ডারে কিন্তু আমরা প্রচুর প্র্যাকটিস করেছি। আর শুনেন, শর্ট সাউন্ড যে শুধুমাত্র ওই 3 লেটারের ওয়ার্ডের মধ্যেই কাজে লাগছে ব্যাপারটা তা না। সেকশন 6-এ কি আমরা শর্ট সাউন্ড পাই নাই? মানে শুধু শর্ট সাউন্ড কি শুধুমাত্র ওই ব্যাট ক্যাট এগুলোর জন্যই? বড় বড় শব্দের মধ্যে কি শর্ট সাউন্ড নেই? অবশ্যই আছে। তো মূল প্যাটার্ন হচ্ছে এটাই, যে ভাওয়ালের পরে কনসোনেন্ট থাকলে ভাওয়ালটা শর্ট সাউন্ড দেবে, ব্যাস। যে ভাওয়াল আসবে সেই ভাওয়ালের শর্ট সাউন্ড দেবে। আবারও বলি, এটা কিন্তু সেকশনের রিভিশন চলতেছে। এখন কেউ যদি মনে করেন যে ভাই আমার প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখান, তাহলে সমস্যা। তাইলেও যদি প্রত্যেকটা ক্লাসের উপর সামারি করি 5 ঘন্টা লাগবে। তারপরেও আপনাদের সুবিধার্থে একটু ডিটেলে আমি দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে? একটু খেয়াল করেন। এই যে যান, যেহেতু আপনাদের দরকার যান, তারপরেও দেখাইলাম। হ্যাঁ, আমাদের এটার উপর একটা ক্লাস হয়েছে, এটার উপর একটা হয়েছে, এটার উপর একটা হয়েছে, এটার প্রত্যেকটা ক্লাসে হয়েছে। যান প্রত্যেকটা থেকে একটু একটু করে দেখাচ্ছি, খেয়াল করেন। এরপরে কনসোনেন্ট সাউন্ড হচ্ছে এ, ই এর পরে কনসোনেন্ট সাউন্ড এ। যেমন একটা উদাহরণ পেন, আই এর পরে কনসোনেন্ট সাউন্ড ই। একটা উদাহরণ এখানে সরি, এখানে পিন হবে, এখানে ভুল হয়েছে, পিন হবে পিন। আচ্ছা, ও এর পরে কনসোনেন্ট সাউন্ড অ, উদাহরণ নট। ইউ এর পরে কনসোনেন্ট সাউন্ড দিবে আ, উদাহরণ হচ্ছে কাপ। কি বুঝছেন? আচ্ছা, এই হলো সেকশন 2। ভাওয়ালের পরে কনসোনেন্ট থাকলে ভাওয়াল শর্ট সাউন্ড দিবে, যে ভাওয়াল আসবে সেই ভাওয়ালের শর্ট সাউন্ড আসবে, বাস। উপরে প্যাটার্নও আছে, নিচে শব্দও আছে। খুশ? এবার দিল খুশ? চলেন সামনে যাই। তারপর সেকশন 3। সেকশন 3-তে আমরা মূলত আলোচনা করেছি লং ভাওয়াল সাউন্ড নিয়ে। হ্যাঁ, আবার খেয়াল করেন, আমরা জানি ভাওয়াল হচ্ছে 5টা, এবং আমরা জানি যে প্রত্যেকটা ভাওয়াল প্রধানত 2টি করে সাউন্ড দেয়, একটা হচ্ছে শর্ট সাউন্ড, একটা হচ্ছে লং সাউন্ড। সেকশন 3টা মূলত ছিল কিসের উপর? ভাওয়ালের লং সাউন্ডের উপর। স্ক্রিনে আমরা ভাওয়ালের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড দেখতে পাচ্ছি। তো সেকশন 3টা ছিল মূলত হচ্ছে ভাওয়ালের লং সাউন্ডের উপর। তো লং সাউন্ডের প্যাটার্নটা কি ভাই? ওই সূত্র আগেরটাই। সেকশন 2-তে আমরা ভাওয়ালের যে শর্ট সাউন্ডের প্যাটার্ন দেখছি ওটাই সূত্র, শুধুমাত্র শেষে একটা ই যোগ হবে। খেয়াল করেন, ওই ভাওয়ালের পরে কনসোনেন্ট আছে, খালি একটা শেষে ই, ভাওয়াল লং সাউন্ড দেবে। ভাওয়ালের পরে কনসোনেন্ট আছে, শেষে একটা ই, ভাওয়াল কি দিবে? লং সাউন্ড দেবে। শুরুতে কনসোনেন্ট থাকতেও পারে নাও পারে, এটার উপর ভাওয়ালের লং সাউন্ড, মানে এই প্যাটার্নে আর কি, এই প্যাটার্নে নির্ভর করবে না। বুঝতে পারছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন আর কি। এখানে ভি মানে ভাওয়াল, এই যে দেখেন, ভি মানে ভাওয়াল, সি মানে কনসোনেন্ট। ভি মানে ভি লেটার না, আবার সি মানে সি লেটার না ভাই, এগুলো পুরান কথা। জি। তো সেকশন 3-তে আমরা মূলত এই টাইপের ওয়ার্ডগুলো প্র্যাকটিস করছি আর কি। আপনার 4 লেটারের যে ওয়ার্ডগুলো ছিল, শুরুতে একটা কনসোনেন্ট নিয়ে, পরে ভাওয়াল, পরে কনসোনেন্ট, পরে আবার শেষে ই, এভাবে আমরা প্র্যাকটিস করছি। তো খেয়াল করেন, ও এখানে একটা মজার কথা বলি, সেকশন 3-তে আমরা ই এর লং সাউন্ড দিয়ে কোনো ক্লাস করাইনি। দুটা কারণ ছিল, একটা ছিল উদাহরণের সংখ্যা কম, আর একটা ছিল যে ই এর লং সাউন্ডের সাথে আই এর শর্ট সাউন্ড একটা মিল আছে। হ্যাঁ, এই কারণে ওটাকে ক্যান্সেল করছিলাম। খেয়াল করেন, এর পরে কনসোনেন্ট শেষে ই, সাউন্ড হবে এই, একটা উদাহরণ গেট। আই এর পরে কনসোনেন্ট শেষে ই, সাউন্ড হবে আই, উদাহরণ 9। ও এর পরে কনসোনেন্ট শেষে ই, ও এর সাউন্ড হবে ও। হ্যাঁ, আবার শেষে ইটা কিন্তু সাইলেন্ট, উদাহরণ নোট। ইউ এর পরে কনসোনেন্ট শেষে ই, ইউ এর সাউন্ড হবে ইউ, উদাহরণ টিউব। একদম সহজ। হ্যাঁ, একদম সহজ। আচ্ছা, তো এগুলোই মূলত সেকশন কোথায় ছিল? 3-তে আমাদের ছিল। শেষ। সহজ জিনিস ভাই, সহজ জিনিস, শুরুর দিকে ক্লাস না, সহজ। আচ্ছা, তারপর খেয়াল করেন, তারপর সেকশন 4। সেকশন 4-এ আমরা কি কি নিয়ে আলোচনা করেছি? দুটো টপিক নিয়ে মূলত আমরা আলোচনা করেছি, একটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ড, আর একটা হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাফস। কনসোনেন্ট ব্লেন্ড, আরেকটা কি? কনসোনেন্ট ডায়াগ্রাফস। তো প্রথমে চলেন আমরা কনসোনেন্ট ব্লেন্ড দেখি। কনসোনেন্ট ব্লেন্ড কি? কনসোনেন্ট ব্লেন্ড কি? কনসোনেন্ট ব্লেন্ড হচ্ছে কনসোনেন্টের সাথে কনসোনেন্ট যুক্ত হবে, এটাই কনসোনেন্ট ব্লেন্ড। কনসোনেন্টের সাথে কনসোনেন্ট যুক্ত হবে, এটাই কনসোনেন্ট ব্লেন্ড। চলেন কিছু উদাহরণ দেখি আমরা কনসোনেন্ট ব্লেন্ডের। যেমন এফ এবং এল যুক্ত হইলো, সাউন্ড হচ্ছে ফ্ল, একটা উদাহরণ ফ্ল্যাট। ডি এবং আর যুক্ত হইলো, সাউন্ড হচ্ছে ড্র, একটা উদাহরণ ড্রপ। এস এবং কে যুক্ত হইলো, স্ক স্ক, এরকম সাউন্ড, একটা উদাহরণ স্কিন। ভাই কি আশা করতেছেন এখন ভাঙ্গে ভেঙে দেখাবো? সরি ভাই, নিজেও একটু বিবেক খাটান। হ্যাঁ, ভাঙ্গে দেখানোর জন্য মূল ক্লাস ছিল। আচ্ছা, খেয়াল করেন, তো কনসোনেন্ট ব্লেন্ড সম্পর্কে
তো কনসোনেন্ট ব্লেন্ড সম্পর্কে 5টা কথা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, বুঝছেন? কি 5টা কথা? যে কনসোনেন্ট আর কনসোনেন্ট পাশাপাশি থাকলেই হবে না, উচ্চারণে যুক্ত হইতে হবে। অনেক সময় দেখবেন দুটা কনসোনেন্ট পাশাপাশি আছে কিন্তু তারা কি না, তারা ব্লেন্ড না। যেমন দেখেন এন এবং এস পাশাপাশি আছে, এটা কিন্তু ব্লেন্ড না, কারণ এরা যুক্ত হয় নাই, এই মাঝখানে সিলেবল ডিভিশন প্যাটার্ন দিয়ে ভাগ হয়ে গেছে, যুক্ত হয় নাই। তো যুক্ত হবে কি, হচ্ছে কি হচ্ছে না, এটা কেমনে বুঝবেন? আমরা তো লিস্ট দিয়েই দিছি ভাই এগুলো কনসোনেন্ট ব্লেন্ড, আর আপনি সিলেবল ডিভিশন প্যাটার্ন পড়ছেন না। আপনার যদি সিলেবল ডিভিশন প্যাটার্নটা ভালোভাবে জানা থাকে তাহলে আপনি বিবেক খাটায় বুঝতে পারবেন যে ভাই এদের ভিতরে ভাগ হয়ে গেছে, এরা ব্লেন্ড না। সিলেবল ডিভিশন প্যাটার্ন খাটালেও বোঝা যায়। আচ্ছা, এটা মনে রাখতে হবে যে কনসোনেন্ট আর কনসোনেন্ট পাশাপাশি থাকলেই হবে না, উচ্চারণে যুক্ত হইতে হবে। তারপর খেয়াল করেন, কনসোনেন্ট ব্লেন্ডে সব লেটার স্পষ্টভাবে উচ্চারিত হবে। যে কয়টা লেটার থাকবে, সেটা 2 লেটার হোক, আপনারা জানেন কনসোনেন্ট ব্লেন্ড কিন্তু 3 লেটারের হয়। তো যে কয়টা লেটার থাকবে প্রত্যেকটা লেটার স্পষ্টভাবে উচ্চারিত হবে। আচ্ছা, তারপর লেটারগুলো সিরিয়াল অনুযায়ী উচ্চারণ হবে, যেটা আগে সেটা আগে, যেটা পরে সেটা পরে। মনে রাখবেন কনসোনেন্ট ব্লেন্ডের ভিতরে সি এর সাউন্ড ক হবে, জি এর সাউন্ড গ হবে। তারপর যেহেতু কনসোনেন্ট ব্লেন্ডকে আমরা বাংলা যুক্তবর্ণের সাথে তুলনা করছি, তো বাংলা যুক্তবর্ণের কিন্তু নতুন চেহারা থাকে, ইংরেজির থাকে না। ইংরেজিতে ব্লেন্ড গুলো মানে লেটার গুলো পাশাপাশি আসে। ঠিক আছে? জি, ওকে। তো প্রশ্ন হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ড কয়টা আছে? ভাই সুনির্দিষ্ট কোনো অ্যান্সার পাই না আমি যে কনসোনেন্ট ব্লেন্ড কয়টা আছে। তো যতগুলো কমন কনসোনেন্ট ব্লেন্ড আছে আমরা সবগুলো কভার করেছি আমাদের কোর্সে। তো সেকশন 4-এ দুঃখিত। তো সেকশন 4-এ আমরা অনেকগুলো কনসোনেন্ট ব্লেন্ড দেখেছি, 30-32টার মতো। তো এই কনসোনেন্ট ব্লেন্ড গুলো আমরা কিন্তু এলোমেলো দেখি নাই, আন্দাজে 32টা ধরায় দিছে, এই ব্যাপারটা এরকম না। আমরা ব্লেন্ড গুলোকে সিরিয়াল অনুযায়ী একটা নিয়ম অনুসরণ করে শেখার চেষ্টা করেছি। নিয়মটা কি ছিল? আমরা 5টা লেটারকে নির্বাচিত করেছিলাম। আমরা বলেছিলাম যে এল আর এস এই 3টা লেটারের সাথে সবচেয়ে বেশি ব্লেন্ড দেখা যায়, আর টি এবং ডি এদের সাথে একটু কম দেখা যায়। এই 5টা লেটার ধরেই আমরা ব্লেন্ড গুলোর কাছে পৌঁছে গিয়েছিলাম। তো চলেন আমরা একটু রিভিশন দেই প্রত্যেকটা। এবার দেখেন, এই যে প্রথমে কইছিলাম যে কি প্রত্যেকটা ক্লাস ধরে ধরে রিভিশন হবে না, দেখেন এখন কিন্তু প্রত্যেকটা ক্লাস ধরে ধরে রিভিশন হবে। ভাই রিভিশন কি আমি ক্লাস ধরে দিব না সেকশন ধরে দিব, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে প্রত্যেকটা সেকশনের যে কথাগুলো মাথায় রাখাই লাগবে। এখন এটা প্রত্যেকটা ক্লাস থেকে পড়া রিভিশনে চলে আসুক আর না আসুক সেটা বড় কথা না। খেয়াল করেন, যেমন কনসোনেন্ট ব্লেন্ড উইথ এল, এটার উপর আমাদের একটা ক্লাস ছিল। সেই ক্লাসে আমরা জানতে পেরেছিলাম যে 6টা ব্লেন্ড আমরা আপনাদেরকে দেখাইছিলাম। ব্লেন্ড গুলো কি? বিএল, যেমন একটা উদাহরণ ব্ল্যাক, তারপরে সিএল উচ্চারণ ক্ল, একটা উদাহরণ ক্লিপ, এফএল উচ্চারণ ফ্ল, একটা উদাহরণ ফ্ল্যাট, জিএল উচ্চারণ গ্ল, একটা উদাহরণ গ্লাস বা গ্লাস, দুটোই হয়, টিএল উচ্চারণ প্ল, একটা উদাহরণ প্ল্যান, এসএল উচ্চারণ স্ল, একটা উদাহরণ স্লিম। যদি এটা জানতে ইচ্ছা করে যে কেমনে হইলো ভাই, মূল ক্লাস দেখে নিয়েন। জাস্ট মনে করে দিলাম যে এগুলো আমরা পড়ছি। এই ব্লেন্ড গুলো মাথায় রাখতে হবে। বিশেষ করে আমি বরাবর বলি ভাই, উদাহরণ মুখস্থ করবেন। উদাহরণ উদাহরণ মুখস্থ করেন। আপনি এক টানে এখান থেকে বলার চেষ্টা করেন, ব্ল্যাক ক্লিপ ফ্ল্যাট, গ্লাস প্লেন স্লিম, ব্ল্যাক ক্লিপ ফ্ল্যাট, গ্লাস প্লেন স্লিম, এক টানে বলার চেষ্টা করেন, তাহলে দেখবেন সবগুলো ব্লেন্ড উঠে আসছে। আচ্ছা, তারপরে খেয়াল করেন, তারপরে আমরা আর এর সাথে যে লেটার গুলো কনসোনেন্ট গুলো ব্লেন্ড হয় সেগুলো আমরা দেখেছি। খেয়াল করেন, আর এর সাথে আমরা এই 7টা ব্লেন্ডকে দেখেছি। যেমন বি আর সাউন্ড হচ্ছে ব্র, একটা উদাহরণ ব্রাশ। সি আর উচ্চারণ ক্র, একটা উদাহরণ ক্রস। ডি আর উচ্চারণ ড্র, একটা উদাহরণ ড্রপ। এফ আর উচ্চারণ ফ্র, একটা উদাহরণ ফ্রেশ। জি আর উচ্চারণ গ্র, উদাহরণ গ্রিপ। পি আর উচ্চারণ প্র, উদাহরণ প্রেস। টি আর উচ্চারণ ট্র, উদাহরণ ট্রাক। উদাহরণ মনে রাখবেন ভাই, তাহলে এমনি মনে থাকবে। আচ্ছা, তারপর আমরা দেখেছি কনসোনেন্ট ব্লেন্ড উইথ এস, অর্থাৎ এস এর সাথে যে কনসোনেন্ট গুলো ব্লেন্ড হয়। খেয়াল করেন, যেমন এস কে উচ্চারণ স্ক, যেমন একটা উদাহরণ স্ক্যান। এস কে উচ্চারণ সেম স্ক, একটা উদাহরণ স্কিন। তো অনেকে ভাবতে পারেন যে ভাই কখন কোনটা হবে। আমরা আলোচনা করেছি ভাই কখন কোনটা হবে, এটা ভাই রিডিং কোর্সের ব্যাপার না। হ্যাঁ, এখানে স্কিন লেখছে, এখানে যদি আপনি সি দিয়ে জোর করে লেখেন হবে না তো।
আর সি এর পরে আই থাকলে সি এর উচ্চারণ এমনিতেও দন্ত সয়ের মতো হয়। আপনি যদি এখানে কে বাদ দিয়া সি লেখেন তাহলে আর ওই স্কিন হবে না, তখন সিন হয়ে যাবে। আমরা জানি যে সি এর পরে ই আই ওয়াই থাকলে সি এর উচ্চারণ দন্ত সয়ের মতো হয়ে যাবে নাকি? তো এখন আপনি যদি এখানে জোর করে কে লেখেন হবে না তো, কারণ এই শব্দ তো আপনি বানান নেই। শব্দ বানানো আপনার কাজ না, আপনার কাজ পড়া। বুঝছেন? আচ্ছা দেখেন তারপর এস এল উচ্চারণ স্ল, উদাহরণ স্লিম। এস এম উচ্চারণ স্ম, উদাহরণ স্মাইল। এস এন উচ্চারণ স্ন, উদাহরণ স্নেক। এস পি উচ্চারণ স্প, উদাহরণ স্পট। এস টি উচ্চারণ স্ট, উদাহরণ স্টার। কি সহজ না? আচ্ছা, তারপর দেখেন এস এর ক্লাসে আমরা এস ডাব্লিউ কনসোনেন্ট ব্লেন্ড নিয়ে আলোচনা করছিলাম। এস ডাব্লিউ কনসোনেন্ট ব্লেন্ডের উচ্চারণ হচ্ছে সুয়ে, সুয়ে এরকম। তো আপনাদেরকে বলবো ভাই, এই স্লাইডটা বোঝার দরকার নাই, ডিরেক্ট ভাই ডাব্লিউ মানেই ঝামেলা আছে। ডাব্লিউ এর উচ্চারণটা আসলেই সূক্ষ্ম। ডাব্লিউ এর সাথে যখন ভাওয়াল যুক্ত হয় তখন সবাই এটার সাউন্ড ধরতে পারে না। এই জন্য আমি বলি ভাই, কিছু জিনিস গিলতে হয়, সবকিছু চাবাইতে হয় না। হ্যাঁ, কিছু জিনিস গিলতে হয়। আপনারা ক্যাপসুল দিছি, আপনি গিলা খাবেন, এখন যদি ক্যাপসুল চাবানো শুরু করেন তাহলে তো সমস্যা, তাই না? যেটার যে কাজ আর কি। তো এগুলো ডিরেক্ট মুখস্থ করেন ভাই। এস ডাব্লিউ আই এম সুইম, এস ডাব্লিউ এ এম সোয়াম, এস ডাব্লিউ এ এন সোয়ান। এইভাবে প্রত্যেকটা বানান খেয়াল করে করে মুখস্থ করবেন। এটা পুরো কোর্সের ব্যাপারে আমি এটা বলবো, যেখানে ডাব্লিউ এবং ওয়াই দেখবেন বেশি চাপ নেবেন না। বুঝলে বুঝছেন, না বুঝলেও সমস্যা নেই, একদম উচ্চারণ আয়ত্ত করে নেবেন। আচ্ছা তারপর দেখেন, তারপর আমরা দেখছি কনসোনেন্ট ব্লেন্ড উইথ টি, এটা দেখছি আমরা। তো টি এর সাথে আমরা এই ব্লেন্ড গুলো দেখেছিলাম, যেমন সিটি। ভাই যে ব্লেন্ড গুলো শব্দ শেষে আসে এগুলো উচ্চারণ করা কঠিন, যেমন ফ্যাক্ট, এলটি, বেল, বেল্ট, এনটি, প্যান্ট, এসটি, স্টার, এটা আমরা আগেও দেখছিলাম। আরটি, পার্ট, টি আর ট্রাক, এটা আমরা আগেও দেখছিলাম। আচ্ছা, তারপর দেখেন কনসোনেন্ট ব্লেন্ড উইথ ডি, উদাহরণ মনে রাখবেন ভাই, ব্লেন্ডের উদাহরণ মনে রাখবেন। কনসোনেন্ট ব্লেন্ড উইথ ডি, আচ্ছা, এলডি যেমন গোল্ড, তারপরে এনডি ব্যান্ড, আরডি কার্ড, ডি আর ড্রপ। হ্যাঁ, যারা ব্লেন্ডের মূল ব্যাপারটা বুঝছেন, আশা করি যারা বুঝছেন তারা এগুলো ছাড়াও যদি আসে আপনি উচ্চারণ করতে পারবেন। কিন্তু তারপর আমি কভার করেছি যত কমন আছে, ইনশাল্লাহ প্রায় সবই কভার করেছে আমার, মানে লিস্টে এমন নাই যে যেটা মনে কভার হয়নি। আচ্ছা, এছাড়াও আরো কিছু ব্লেন্ড আমরা দেখেছিলাম, যেমন এমপি, জাম্প, আর কে, পার্ক, এলপি হেল্প, এলবি বাল্ব। শুনেন একটা কথা বলি, যে ব্লেন্ড গুলো শব্দের শেষে আসে এগুলো উচ্চারণ করা সহজ। যেমন দেখেন হেল্প, আপনি আগে উচ্চারণ করেন হেল, হেল্প, শেষে কনসোনেন্টটা উচ্চারণ করে দেন, শেষ। এই তো। শুনেন, মনোযোগ দিয়ে একটা জিনিস খেয়াল করেন। সেকশন 4-এ আমরা এই ব্লেন্ড গুলো দেখছিলাম। তো এখানে কিছু ব্লেন্ড সবুজ কালিতে লেখা, কিছু ব্লেন্ড লাল কালিতে, কিছু ব্লেন্ড নীল কালিতে। এই কালার গুলার মানে কি? এই কালার গুলোর মানে হচ্ছে সবুজ কালির যে ব্লেন্ড গুলো আছে এই ব্লেন্ড গুলোর এরা শব্দের মানে এরা শুরুতে আসে, সিলেবল বা শব্দের শুরুতে আসে, এরা শেষে আসে না। আর নীল কালির যে ব্লেন্ড গুলো আছে নিচে, এরা শেষে আসে, এরা শুরুতে আসে না। আর লাল কালির যে ব্লেন্ড গুলো আছে এগুলা কি শুরুতেও আসে শেষেও আসে। আপনাদেরকে না এগুলো আলাদা করে মুখস্থ করার দরকার নেই। আমি একটা উদাহরণ দিছিলাম ক্লাসে, বাংলাদেশের 64টা জেলা আছে, এক টানে মুখস্থ বলতে হবে এমন কোনো কথা নাই। তবে বাংলাদেশের কোনো জেলার নাম বললে আপনার জন্য চিনতে পারেন, এতটুকু জ্ঞান অর্জন করা দরকার। তো আশা করছি যে ব্লেন্ডের যে ক্লাসগুলো হয়েছে ওগুলো যদি আপনারা ঠিক মতো করেন, প্র্যাকটিস করে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনাদের এতটুকু বোঝার কথা যে কোন ব্লেন্ড শুরুতে আসে কোন ব্লেন্ড শেষে আসে। আপনি বিএল এই ব্লেন্ডকে শেষে দেখাইতে পারবেন না, নাই, উচ্চারণই করতে পারবেন না। আচ্ছা, তো এগুলো একটু মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, যে জাস্ট দেখলে যেন মোটামুটি চিনতে পারেন, ব্যাস এতটুকুই আর কি। তো ঠিক আছে, চলেন আমরা সামনের দিকে আগাই। তো বন্ধুরা, কনসোনেন্ট ব্লেন্ড সম্পর্কে যে কথাটা আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডে সবগুলো কনসোনেন্ট ধারাবাহিকভাবে স্পষ্টভাবে উচ্চারিত হবে। ঠিক আছে? যেমন ধরেন এস এল একটা কনসোনেন্ট ব্লেন্ড, এসটা স্পষ্টভাবে উচ্চারিত হবে, এলটা হবে।
তারপর দেখেন এস একটা কনসোনেন্ট ব্লেন্ড, এসও স্পষ্টভাবে উচ্চারিত হবে, টিও স্পষ্টভাবে উচ্চারিত হবে। যেটা আগে সেটা আগে, যেটা পরে সেটা পরে, যেমন লিস্ট, লিস্ট এরকম আর কি। এই মূল কনসেপ্টটা যদি বুঝে থাকেন, যে কোনো কনসোনেন্ট ব্লেন্ড আপনারা মানে হচ্ছে ই করতে পারবেন আর কি, পড়তে পারবেন আশা করি। আচ্ছা চলেন তারপরে যাই। তো এই পর্যায়ে আমরা দেখবো হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাফস। কনসোনেন্ট ডায়াগ্রাফ জিনিসটা আসলে কি শুনেন। কনসোনেন্ট ডায়াগ্রাফস এর মূল যে কথা সেটা হচ্ছে, নিচে দুটা ঢেকে দেই, দুটা কনসোনেন্ট মিলে একটা সাউন্ড দেবে। কনসোনেন্ট ব্লেন্ডে প্রত্যেকটা লেটার স্পষ্টভাবে উচ্চারিত হবে, কিন্তু কনসোনেন্ট ডায়াগ্রাফসে দুটো কনসোনেন্ট মিলে একটা সাউন্ড দেবে। তো এই সাউন্ডটা দুটো মানে পদ্ধতিতে হইতে পারে। একটা হচ্ছে যে দুটো কনসোনেন্ট মিলে নতুন একটা সাউন্ড দিবে, অথবা একটা সাইলেন্ট থাকবে আরেকটা উচ্চারণ হবে। ঠিক আছে, এগুলার উদাহরণ আপনারা দেখছেন। তো প্রশ্ন হচ্ছে, চলেন আমরা কিছু উদাহরণ দেখি, প্রশ্নের পরে যাই। যেমন দেখেন, সি এর সাউন্ড ক এর মতো, এইচ এর সাউন্ড হ এর মতো, কিন্তু সি এইচ এর সাউন্ড চ এর মতো, কনসোনেন্ট ডায়াগ্রাফস। কারণ নতুন সাউন্ড দিচ্ছে, না ক এর সাউন্ড আছে না হ এর সাউন্ড আছে, আপনারা এগুলো জানেন, যেমন চপ। ঠিক তেমনি ভাবে দেখেন, আহ এস এর সাউন্ড দন্ত স, এইচ এর সাউন্ড হ, এস এইচ তে তালব্য স, নতুন সাউন্ড দিচ্ছে, উদাহরণ শিপ। এস এইচ একটা কনসোনেন্ট ডায়াগ্রাফস। এন এর সাউন্ড দন্ত ন, জি এর সাউন্ড গ, কিন্তু একসাথে এরকম সাউন্ড দিচ্ছে, যেমন একটা উদাহরণ হ্যাং বা কিং। বুঝছেন? যখনই আমরা দেখব যে দুটো কনসোনেন্ট মিলে নতুন একটা সাউন্ড দিচ্ছে, নতুন সাউন্ড মানে কি, মানে আমরা যে সাউন্ডে চিনতাম ওই সাউন্ড না, আরেকটা সাউন্ড হচ্ছে, তখনই বুঝে নিতে হবে এটা কনসোনেন্ট ডায়াগ্রাফস। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাফস কিন্তু ওই ব্লেন্ডের মতো ভুরি ভুরি না। কনসোনেন্ট ডায়াগ্রাফস কয়টা ভাই? আমরা জাস্ট 7টা কনসোনেন্ট ডায়াগ্রাফস যদি আমরা দেখে রাখতে পারি, তাহলে আমাদের কাজ চলে যাবে। বুঝছেন? সেই ডায়াগ্রাফস গুলো কি? এস এইচ, পি এইচ, সি এইচ, টি এইচ, ডাব্লিউ এইচ, এন জে, সি কে, বাস এগুলাই। খেয়াল করেন, চলেন আমরা একটু একটু করে দেখি। যেমন দেখেন, এস এইচ এর সাউন্ড হচ্ছে শ, উদাহরণ ফিশ। পি এইচ এর সাউন্ড হচ্ছে ফ এর মতো, উদাহরণ ফোন। সি এইচ এর সাউন্ড চ এর মতো, উদাহরণ হচ্ছে চপ। ভাই শুনেন, কনসোনেন্ট ডায়াগ্রাফস আপনি ডিরেক্ট মুখস্থ করেন, যে এস এইচ তে তালব্য শ, এস এইচ তে তালব্য শ, পি এইচ তে ফ, পি এইচ তে ফ, সি এইচ তে চ, বাস এটাই। গঠন দেখানোর দরকার দেখাইছি, কারণ আমি যে কথাটা বলছি যে দুটো আলাদা কনসোনেন্ট মিলে একটা সাউন্ড দিবে, ওটার তো প্রুফ করতে হবে, এই কারণেই গঠনটা দেখানো হয়েছে। নয়তো আমরা যদি চাইতাম যে ডিরেক্ট এটা দিয়েও আমরা পড়াইতে পারতাম যে ভাই এভাবে মুখস্থ করেন। ছোটবেলায় আমার বাবা আমার কনসোনেন্ট ডায়াগ্রাফস শিখাইছে, আমার বাবা তো হয়তো জানতেনও না এটা কনসোনেন্ট ডায়াগ্রাফ। যেমন ছোটবেলায় আমার শিখাইছে এস এসতে তালব্য শ, এস এসতে তালব্য শ, সি এসতে চ। আমার আম্মাও শিখাইছে সি এসতে চ, সি এসতে চ। আম্মা কিন্তু আমাকে ভেঙে বুঝায় নাই যে সি এর সাউন্ড ক এর মতো, এইচ এর সাউন্ড হ এর মতো, দুটা মিলে নতুন সাউন্ড দিছে চ, এত কিছু বলে নাই। ডিরেক্ট শিখাইছে সি এসতে চ। আপনারা অ্যাটলিস্ট এইভাবে মুখস্থ করবেন ডায়াগ্রাফস গুলা। ঠিক আছে জি। তো খেয়াল করেন যে সি এইচ এর যে সাউন্ড চ, এটা যদিও অরিজিনালি চ, কিন্তু আমরা দেখতে পাই যে সিএইচ এর কিন্তু একাধিক সাউন্ড আছে। সিএইচ এর 3 ধরনের সাউন্ড আমরা দেখছি। একটা দেখছি চ এর মতো, যেমন চপ। একটা দেখছি ক এর মতো, যেমন স্কুল। একটা দেখছি তালব্য শ এর মতো, উদাহরণ কি শেফ। তো কখন ক হবে, কখন তালব্য শ হবে, আর কখন চ হবে, সত্যি বলতে এর ধরাবাঁধা কোনো রোল নাই। আমরা একটা প্রেক্ষাপট আলোচনা করছিলাম, হ্যাঁ, ভাষার রুট টুট নিয়ে। তো ওই ক্লাসে আমরা বলছিলাম যে ভাই দেখেন, এগুলোর লিস্ট আছে ভাই, আপনাদেরকে লিস্ট দিয়ে দিব, ওই লিস্টটা আয়ত্ত করবেন। তারপরেও যদি ছোট্ট করে একটু বলি, যে যে সমস্ত শব্দ ফ্রেঞ্চ ভাষা থেকে ইংরেজিতে আসছে, ওরকম শব্দের মধ্যে সিএইচ এর সাউন্ড তালব্য শ হয়। হ্যাঁ, এরকম শব্দ সংখ্যা অনলি 30 থেকে 40টার মতো। আর যে সমস্ত শব্দ গ্রিক ভাষা থেকে ইংরেজিতে আসছে, ওরকম শব্দের মধ্যে সিএইচ এর সাউন্ড ক এর মতো হয়। এরকম এরকম শব্দের সংখ্যা হচ্ছে 150টা। ভাই এত আসে না ভাই, ওই 40-50টা দেখে রাখলে হয়, কিন্তু মোট মিলে 150 হইতে পারে আর কি, এরকম। আর এছাড়া বাকি যত শব্দ আছে সব জায়গায় কি হবে, চয়ের মতো হবে। অর্থাৎ এই যে দুইটা অংশ আছে, এই দুইটা অংশ যদি আপনারা দেখে রাখেন, তাহলে বাকি সব সোজা, বাকি সব সোজা, ব্যাস এতটুকুই। আচ্ছা তারপর দেখেন পরবর্তী ডায়াগ্রাফস গুলো দেখি, টি এইচ, ডাব্লিউ এইচ, এন জে, সি কে। আচ্ছা দেখেন, টি এইচ এই ডায়াগ্রাফসের দুটো সাউন্ড, একটা হচ্ছে থ এর মতো, একটা হচ্ছে দ এর মতো। ডাব্লিউ এইচ এই ডায়াগ্রাফসের মূলত একটাই সাউন্ড, কিন্তু এটা মাঝে মধ্যে আসে, এই কারণে দুইটা দেখানো হয়েছে। এন জি এর সাউন্ড হচ্ছে এরকম, সি কে সাউন্ড হচ্ছে ক এর মতো আর কি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। তো এখন আমরা একটু এটা নিয়ে একটু দেখি যে টি এইচ এর সাউন্ড কখন থ হয় কখন দ হয়।
হ্যাঁ, এনজি ডিরেক্ট এনজি এর সাউন্ড এরকম, এখানে আর ব্যাখ্যার কিছু নাই, ব্যাখ্যা জানা দরকার বলে মূল ক্লাস দেখে নিন। তো আমরা একটু দেখি টি এইচ এর সাউন্ড কোথায় থয়ের মতো হয়, একটু দেখেন। কন্টেন্ট ওয়ার্ডের শুরুতে টি এইচ থাকলে, কন্টেন্ট ওয়ার্ড কি, এমন ওয়ার্ড যে ওয়ার্ডের পরিপূর্ণ অর্থ আছে। হ্যাঁ, কন্টেন্ট ওয়ার্ডের শুরুতে টি এইচ থাকলে টি এইচ এর সাউন্ডটা থয়ের মতো হয়। ভাই শুনেন, টি এইচ এর সাউন্ড কখন থ হবে কোথায় দ হবে এগুলোর ধরা বাঁধার কোনো রুল নাই, এগুলো হচ্ছে জাস্ট গাইডলাইন, মানে এগুলো জানলে একটু সুবিধা হবে আপনাদের জন্য। ঠিক আছে, কন্টেন্ট ওয়ার্ডের শুরুতে টি এইচ থাকলে টি এইচ এর সাউন্ড থয়ের মতো হয়, যেমন থ্যাঙ্ক, থিঙ্ক, থিন। শব্দের শেষে, এটা আরামের একটা রুল, শব্দের শেষে টি এইচ সবসময় থ হবে, চোখ বন্ধ করে শব্দের শেষে টি এইচ মানে থ, যেমন ম্যাথ, ক্লথ, মাউথ এরকম। তারপর শব্দের মাঝে টি এইচ এর পরে কনসোনেন্ট থাকলে টি এইচ এর সাউন্ডটা থ এর মতো হয়, যেমন টুথপিক, বাথরুম। দেখেন, ওই 2 নাম্বার যেটা না, এটা যারা বুঝছেন তাদের জন্য এটা সোজা, কারণ এই শব্দগুলো তো মূলত কম্পাউন্ড ওয়ার্ড আর কি, বাথরুম, টুথপিক। দেখেন, তো টুথের শেষে টি এইচ, বাথের শেষে টি এইচ, এই কারণে থ হচ্ছে। এই, চলেন তারপর দেখি। এবার দেখবো টিএইচ এর সাউন্ড কোথায় দেওয়া হয়। ফাংশন ওয়ার্ডের শুরুতে টিএইচ থাকলে কি হয়, টিএইচ এর সাউন্ড দ এর মতো হয়, যেমন দা, দিস, দ্যাট। ফাংশন ওয়ার্ড কি, যে শব্দগুলো সুনির্দিষ্ট অর্থ নাই, হ্যাঁ, অর্থ পরিপূর্ণ হওয়ার জন্য পিছনে আরেকটা কিছু লাগে, পরে আরেকটা কিছু লাগে, এগুলো হচ্ছে কি ফাংশন ওয়ার্ড। তারপর শব্দের মাঝে টিএইচ এর আগে বা পরে, মানে টিএইচ এর যদি দুই পাশে ভাওয়াল থাকে তাহলে টিএইচ এর সাউন্ডটা দ এর মতো হয়, যেমন ফাদার আছে, মাদার আছে, ব্রাদার আছে, ফেদার আছে, লেদার আছে, আদার, এরকম অনেক শব্দ আছে। হ্যাঁ, এটা আমরা মোটামুটি মানে দেখতে পাই আর কি সব জায়গাতে। আচ্ছা, তো সবচেয়ে সহজ বুদ্ধি কি জানেন, সবচেয়ে সহজ বুদ্ধি হইতেছে, আপনার যদি এতই প্যাচ লাগে যে ভাই টি এইচ এর সাউন্ড কোথায় থ হবে কোথায় দ হবে, সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে যে আমরা যে লিস্ট দিয়ে দিব, ওইখানে দেখবেন যে সর্বোচ্চ 50টা শব্দ আছে দ এর মতো হচ্ছে, আর বাকি সব থ এর মতো। যদি মনে হয় যে না, আমি এগুলো মাথায় রাখতে পারবো না, কন্টেন্ট ওয়ার্ড, ফাংশন ওয়ার্ড, উমুক তুমুক এত কিছু 7-5, তাইলে আপনি এইটা ফলো করেন। হ্যাঁ, লিস্ট দিয়ে দিব, ওই লিস্টারটা দেখে নেবেন বাস। ঠিক আছে। আচ্ছা, তারপর খেয়াল করেন, ডাব্লিউএইচ এর সাউন্ড হচ্ছে মূলত ও, এরকম। ডাব্লিউএইচ এমন একটা কনসোনেন্ট ডায়াগ্রাফ যেখানে ডাব্লিউ উচ্চারণ হয়, এইচটা সাইলেন্ট থাকে। কনসোনেন্ট ডায়াগ্রাফস এর সংখ্যা কি বলছিলাম, যে দুইটা কনসোনেন্ট মিলে একটা কনসোনেন্ট, মানে একটা উচ্চারণ হবে, হয়তো নতুন সাউন্ড দিবে, নয়তো একটা সাইলেন্ট থাকবে, একটা উচ্চারণ হবে। তাহলে এখানে কি করতেছে, এটা সাইলেন্ট, এটা উচ্চারণ হচ্ছে, তাহলে এটা কনসোনেন্ট ডায়াগ্রাফ। হ্যাঁ, খেয়াল করেন, যেমন দেখেন WH80 ওয়াট, WHEN ওয়েন, WHITE হোয়াইট, WHEEL উইল, এরকম। হ্যাঁ, এই যে দেখেন এখানে এমনটা আসছে। আবারও বলি ভাই, যেখানে ডাব্লিউ আছে চাপ নিবেন না, ডাব্লিউ যেখানে আছে চাপ নিবেন না, ওই জায়গায় এই বাংলা উচ্চারণগুলো ফলো করেন, এটা আপনাদের জন্য সহজ হবে, যারা বুঝবেন তাদের জন্য তো ভালো। ওকে, তো এই যে নিয়মটা, যে WH একসাথে থাকলে এইচ সাইলেন্ট থাকে, এই নিয়মের ব্যতিক্রমী 4টা শব্দ আছে। শব্দ 4টা কি কি, শব্দ হচ্ছে এইটা। এখানে যেটা হয়, এখানে আপনার এইচ উচ্চারণ হয়, ডাব্লিউ সাউন্ড মানে উল্টাটা হয়। তো আপনারা এই 4টা শব্দ দেখে রাখবেন, যেমন হু, হুম, হুজ, হোল, বাস। এই 4টা শব্দ ব্যতীত যত জায়গায় দেখবেন WH একসাথে আছে, এইচটা সাইলেন্ট। এটা একটা কনসোনেন্ট ডায়াগ্রাফ। জি। তারপর সেকশন 4-এ আমরা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস বলেছিলাম, যে একই কনসোনেন্ট দুইবার থাকলে একটা কনসোনেন্ট উচ্চারণ হবে। মনে আছে আপনাদের, তাই না? যেমন একটা উদাহরণ দেখি, যেমন দেখেন, আহ কত উদাহরণ আছে, এই মুহূর্তে মাথায় আসতেছে না কেন। যেমন প্রেস, PRESS, প্রেস। দেখেন, একই কনসোনেন্ট দুইবার আছে, একটা কনসোনেন্ট উচ্চারণ হবে, শুরুতে থাকুক, মাঝে থাকুক, শেষে থাকুক, যেখানেই থাকুক না কেন, একই কনসোনেন্ট যদি দুইবার হয়, এটাকে মিলে যখন আপনি ফাইনাল উচ্চারণটা করবেন, তখন একটা কনসোনেন্ট ধরে উচ্চারণ করতে হবে, বাস। এটা মাথায় রাখবেন ভাই, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে সেকশন 4 আমরা মূলত দুটো জিনিস পড়ছিলাম, একটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ড, আর একটা হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাফস। কনসোনেন্ট ব্লেন্ড এবং কনসোনেন্ট ডায়াগ্রাফস এর মূল পার্থক্য কি, মূল পার্থক্য হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডে সব লেটার স্পষ্টভাবে উচ্চারিত হবে, অপরদিকে কনসোনেন্ট ডায়াগ্রাফসে দুটা কনসোনেন্ট মিলে একটা সাউন্ড দেবে। কনসোনেন্ট দুইটা কিন্তু সাউন্ড একটা, হয়তো সাউন্ডটা নতুন, নয়তো একটা সাইলেন্ট একটা উচ্চারণ হবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। তো সেকশন 4-এ এই আলোচনাগুলো আমরা করেছিলাম। তারপরে আমরা পড়েছি সেকশন 5। তো সেকশন 5-এ কি কি পড়ছে একটু খেয়াল করেন। সেকশন 5-এ আমরা লং ভাওয়ালের বিভিন্ন প্যাটার্ন দেখছি। লং ভাওয়ালের যে শর্ট সাউন্ড লং সাউন্ড আছে, এই শর্ট সাউন্ড লং সাউন্ড ছাড়াও আমরা আরো কিছু ভাওয়াল সাউন্ড দেখছি,
এবং আমরা আর কোনটা ভাওয়াল সাউন্ড দেখছি। এই টপিকগুলো আমরা সেকশন 5-এ কভার করেছি। আর খুচরা তো অনেক জিনিস তো ছিলই। চলেন আমরা তাহলে দেখি। তো এই পর্যায়ে আমরা দেখব যে ভাওয়ালের যে বিভিন্ন প্যাটার্ন আছে ওগুলো আমরা একটু এক নজরে দেখব। তো এখন দেখবো আমরা কোথায় কোথায় এই ভাওয়ালের লং সাউন্ড পাওয়া যায়, কোন কোন প্যাটার্নে। খেয়াল করেন, এরপরে কনসোনেন্ট শেষে ই থাকলে এ লং সাউন্ড দিবে, এ ওপেন সিলেবলে থাকলে এ লং সাউন্ড দিবে, এ এবং আই মিলে এ লং সাউন্ড দিবে, এ এবং ওয়াই এ লং সাউন্ড দিবে। দয়া করে কেউ এইভাবে চিন্তা করবেন না যে এ এবং আই থাকলে আই সাইলেন্ট থাকবে এ লং সাউন্ড দিবে না, এভাবে না। কাদের ভাই আছেন নাকি 911 আছেন ক্লাসে? 911 ক্লাসে আছেন? নাই? আচ্ছা, তো এখানে এইভাবে চিন্তা করার দরকার নাই এ এবং ওয়াই একসাথে থাকলে এ লং সাউন্ড দিবে ওয়াই সাইলেন্ট থাকবে, নো। জটিল করেন না ভাই, জটিল করেন না। আমি আপনাদের শিক্ষক, আমি যেটা বলি আপনাদের ভালোর জন্য বলি, আপনারা যেন সহজে করতে পারেন সেজন্য বলি। একটা সহজ জিনিসকে জটিল করার কিছু নাই। তো এটাকে আমরা একসাথেই ধরবো আর কি, এ এবং ওয়াই মিলে এর লং সাউন্ড দিবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন ই এবং ওয়াই এর দুইটা সাউন্ড আছে, যেহেতু ব্রেকেট দেওয়া। সেকশন 5 এর অনেক প্যাটার্ন আমরা ব্রেকেট দিয়ে দেখছি। তো ব্রেকেট মানে এর মধ্যে ঘাপলা আছে, মানে একাধিক সাউন্ড আছে। তো একটা সাউন্ড কি এটা তো পরেই দেখবেন, আর একটা সাউন্ড হচ্ছে এই এরকম। ই এবং আই এর একটা সাউন্ড হচ্ছে এই, আরেকটা সাউন্ড কি এটা পরে দেখতে পারবেন। খেয়াল করেন, তো এই যে সাউন্ডগুলা এর আন্ডারে উদাহরণের সংখ্যা কম, বেশি একটা না। আমরা চাইলে কোর্স থেকে এগুলো বাদ দিতে পারতাম, কিন্তু বাদ দিলে লাভ নেই, পড়াইলেই লাভ। তারপরে দেখেন ই আই জি এইচ পুরোটা মিলে এ লং সাউন্ড দিবে। এখানে কোনটা সাইলেন্ট কোনটা কি এগুলো ভাই ভাবার দরকারই নেই। হ্যাঁ, মূলত এখানে জি এইচটা সাইলেন্ট। ঠিক আছে, তো এগুলো ভাবার দরকারই নেই, পুরোটা মিলে এ লং সাউন্ড দিবে ব্যাস। ঠিক আছে, আচ্ছা। তো আমরা একটা কাজ করতে পারি, এই প্যাটার্ন গুলো মনে রাখার জন্য এক একটা প্যাটার্ন আন্ডারে একটা একটা করে উদাহরণ মনে রাখতে পারি। যেমন ডেট আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এই, তারপর ধরেন মেইন, তারপরে আসলে এ যে লং সাউন্ড দেয় এটা আসলে ওই সিঙ্গেল ওয়ার্ডের মধ্যে পাওয়া যায় না ভাই। আমরা মূল ক্লাসে আলোচনা করছি এটা বড় বড় শব্দের মধ্যে বেশিরভাগ পাওয়া যায়, যে এই যে মানে ওপেন সিলেবলে লং সাউন্ড দেয়। তারপর মেইন, এ আই মিলে এ ওয়াই দেই, ই ওয়াই দেই, তারপর ই আই মিলে ভেইন, তারপরে ই আই জি এইচ টি এইট, তাই না? এগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, খেয়াল করেন, তারপর আমরা দেখেছি যে কোথায় কোথায় ই ভাওয়ালের লং সাউন্ড পাওয়া যায়, অর্থাৎ ডিফারেন্ট প্যাটার্নস অফ লং ই সাউন্ড। খেয়াল করেন, ই এর পরে কনসোনেন্ট শেষে ই থাকলে প্রথম ইটা লং সাউন্ড দেবে, শেষে ইটা সাইলেন্ট। এটা সেকশন 3-তে দেখানোর কথা ছিল কিন্তু দেখাই নাই, ওই যে উদাহরণ সংখ্যা কম এই কারণে। ঠিক আছে, আসলে উদাহরণ সংখ্যা কম। তারপরে ই ওপেন সিলেবলে থাকলে ই লং সাউন্ড দিবে, ডাবল ই মিলে ই এর লং সাউন্ড দিবে, ই এ মিলে ই এর লং সাউন্ড দিবে। তারপর দেখেন ই ওয়াই মিলে ই এর লং সাউন্ড দিবে। আরো একটা সাউন্ড আছে, এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেকশন 5 আসলে একটু ইয়া ছিল। তারপরে ই আই মিলে ই এর লং সাউন্ড দিবে, আই ই মিলে ই এর লং সাউন্ড দিবে। দেখেন কারবার, মানে কোথাও আহ, আ- কি ই আগে আই পরে, আবার কোথাও আই আগে ই পরে, কি একটা ব্যাপার, তাই না? ভাই প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। এই কোর্সটা অনেক সহজ লাগতো যদি আমি এগুলো বাদ দিয়ে পড়াইতাম। এই সূক্ষ্ম ব্যাপারগুলা যেগুলো একটু ঝামেলা করে এগুলো বাদ দিয়ে পড়াইলে অনেক সহজ লাগতো। আর্মিদের একটা ডায়লগ আছে, ক্যান্টনমেন্টে যদি কখনো যান তখন একটা কথা লেখা দেখবেন অনেক জায়গায়, যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। মানে প্রশিক্ষণ এতটা কঠিন হবে যে যুদ্ধটা যেন সহজ মনে হয়। হ্যাঁ, কঠিন প্রিপারেশন, এমন ভাবে প্রিপারেশন নেন যাতে পরীক্ষাটা সহজ মনে হয়। এই জন্য আমরা আমাদের কোর্সেও সব টাইনে মাইনে পড়াইছি, যাতে করে পড়ার পরে মানে কোর্স থেকে বের হওয়ার পরে যেন এটা না মনে হয় এটা পড়ি না ওইটা পড়ি নেই, এরকম আর কি। তারপরেও হ্যাঁ, অতি সূক্ষ্ম কিছু বিষয় আছে যেগুলো আমরা সার্বিক দিক বিবেচনা করে ক্যান্সেল করে দিছি, কারণ ওগুলো পড়াইতে গেলে ভাই পুরো জিনিসটাই তালগোল পাইকা যাবে। যেমন শোভা সাউন্ড চিন্তা করে দেখেন, যতদিন শোভা সাউন্ড জানেন নাই ততদিন কত ভালো লাগছে না? যখনই শোভা সাউন্ড সম্পর্কে একটু জানছেন দেখতেছেন যে আরে কি একটা ঝামেলা, তাই না? এরকম কিছু সূক্ষ্ম ব্যাপার আমরা পরিকল্পিতভাবেই কোর্স থেকে বাদ দিয়ে দিছি। আচ্ছা, চলেন আমরা সামনে যাই। তো এই প্যাটার্ন গুলো মনে রাখার জন্য আমরা এই স্লাইডটা দেখতে পারি। যেমন থিম, মি ওপেন সিলেবল আছে, নিড, টিম, কি, রিসিভ, ফিল। এই উদাহরণগুলো মনে রাখবেন, তাহলেই প্যাটার্ন গুলো অটোমেটিক মনে থাকবে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, খেয়াল করেন। ই এ এর কিন্তু তিনটা সাউন্ড আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, একটা হচ্ছে ই, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এই। তো একটা প্যাটার্ন একাধিক সাউন্ড দেওয়ার পরও কেন আমরা ব্রেকেট দেই নেই? এই কারণেই দেই নেই, কারণ ভাই
এই দুইটার আন্ডারে খুব একটা বেশি শব্দ নাই। এই ধরেন মোট মেলা ধরেন 30টার মতো হবে বা সর্বোচ্চ 40টার মতো হবে। তাহলে 40টা শব্দের জন্য কেন আমি এই সলিড একটা প্যাটার্নকে বিতর্কিত করব বা একটা কনফিউশনের মধ্যে ফালাবো? আমি তো চাইলে ব্রেকেট দিতেই পারতাম, পারতাম না? পারতাম। কিন্তু দরকার নাই ভাই ভাই। যত জায়গায় ই এ দেখবেন, মানে এই এই এইদিকে যে শব্দগুলো আছে আমরা ক্লাসেও কিছু দেখাইছি এবং আপনাদের ওই শিটের মধ্যেও থাকবে, ভোকাবুলারি শিটে। তো এই শব্দগুলো ছাড়া বাকি যত জায়গায় ই এ দেখবেন চোখ বন্ধ করে লং ই এর সাউন্ড আসবে, এবং এটা খুবই কমন একটা প্যাটার্ন। জি, খেয়াল করেন। তো এই পর্যায়ে আমরা দেখবো কোথায় কোথায় আই ভাওয়ালের লং সাউন্ড পাওয়া যায়। হ্যাঁ, খেয়াল করেন, আই যখন ওপেন সিলেবলে থাকে তখন আই লং সাউন্ড দেয়। হ্যাঁ, তারপরে দেখেন আই এর পরে কনসোনেন্ট শেষে ই থাকলে আই লং সাউন্ড দেয়, সেকশন 3 তে পড়ছি। ওয়াই এর পরে কনসোনেন্ট পরে শেষে ই থাকলে ওয়াই লং, মানে ওয়াই থেকে আই লং সাউন্ড পাওয়া যায়। দেখেন এখানে কিন্তু আই নাই, তারপরও আই লং সাউন্ড দিবে, কে দিবে? ওয়াই দিবে। এই কারণেই বলছি যে কোথায় কোথায় আই এর লং সাউন্ড পাওয়া যায়, এটা বলি নাই যে আই কোথায় কোথায় লং সাউন্ড দেয়, না, এটা বলি নাই। আই নাই, তারপরে আই লং সাউন্ড দিচ্ছে। ওয়াই এর পরে কনসোনেন্ট শেষে ই থাকলে ওয়াই লং সাউন্ড, ওয়াই থেকে আই লং সাউন্ড পাওয়া যায় এবং শেষে ইটা সাইলেন্ট থাকে। তারপর আই জি এইচ থাকলে আই লং সাউন্ডে জি এইচ সাইলেন্ট থাকে। অথবা এভাবে বলতে পারেন আই জি এইচ পুরোটা মিলেই আই লং সাউন্ড দেয়, যে যেভাবে মনে রাখতে পারেন। তারপরে দেখেন আই জি এন থাকলে আই লং সাউন্ড দিবে, জি সাইলেন্ট থাকবে, এন উচ্চারণ হবে। আই জি এন থাকলে আই লং সাউন্ড দিবে, জি সাইলেন্ট থাকবে, এন উচ্চারণ হবে। ঠিক আছে, অনেক উদাহরণ আমরা দেখছি। তারপরে দেখেন এক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ওয়াই থাকলে ওয়াই আই লং সাউন্ড দিবে। এক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ওয়াই থাকে, মানে ছোট শব্দের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই থেকে আই লং সাউন্ড পাওয়া যাবে। ইউ এবং ওয়াই মিলে আই লং সাউন্ড দিবে। তারপর আই এবং ই মিলে আই লং সাউন্ড দিবে। আচ্ছা, এখানে ব্রেকেট আছে, তো ব্রেকেট থাকলে একটু সাবধান আর কি। তো উদাহরণগুলো খেয়াল রাখবেন, তাহলে প্যাটার্ন এমনি মনে থাকবে। যেমন টাইম, হাই, তারপর টাইপ, নাইট, সাইন, মাই, বাই, ডাই, বাস, সহজ। প্র্যাকটিসের উপরে কিছু নাই ভাই। আচ্ছা, তারপর দেখেন, এবার দেখবো আমরা কোথায় কোথায় ও ভাওয়ালের লং সাউন্ড দেয়। ও ভাওয়ালের লং সাউন্ড হচ্ছে ও, লেটারের নাম ও, লং সাউন্ডটা কি? ও। ওকে, দেখেন তো ও এর পরে কনসোনেন্ট শেষে ই থাকলে ও লং সাউন্ড দিবে, ও ওপেন সিলেবলে থাকলে ও লং সাউন্ড দিবে, ও এবং এ মিলে ও লং সাউন্ড দিবে। শুনেন, ও এর পরে কনসোনেন্ট শেষে ই থাকলে ও যে লং সাউন্ড দিবে, এর কিন্তু কিছু ব্যতিক্রমী শব্দ আছে, যেমন লাভ, সাম, ওগুলো একটু মাথায় রাখবেন আলাদা করে, ঠিক আছে? মূল প্যাটার্নের ভিতরে এগুলা নিয়ে বলার দরকার নেই, ওগুলা আমাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে বড় ক্লাসে। তো এগুলো হচ্ছে সলিড প্যাটার্ন ভাই, একদম সলিড প্যাটার্ন। প্রচুর উদাহরণ আছে এগুলো দিয়ে, ও এবং এ দিয়ে প্রচুর উদাহরণ আছে। তারপর দেখেন ও এবং ই মিলে ও লং সাউন্ড দিবে, ও এবং ডাব্লিউ মিলে ও লং সাউন্ড দিবে, তবে এর আরেকটা সাউন্ড আছে। ঠিক আছে, আর এই প্যাটার্ন গুলো মনে রাখার জন্য আপনারা উদাহরণ মনে রাখবেন, যেমন হোম, নো, রোড, টো, স্লো। হ্যাঁ, আপনার ইন্টারনেট স্পিড কেমন, স্লো না ফাস্ট? ফাস্ট, স্লো না, হ্যাঁ। আচ্ছা, এবার দেখবো আমরা কোথায় কোথায় ইউ ভাওয়ালের লং সাউন্ড পাওয়া যায়। লেটারের নাম ইউ, ভাওয়ালের নাম ইউ, এবং সাউন্ডও কি? লং সাউন্ড কি? ইউ। চলেন খেয়াল করেন, ইউ এর পরে কনসোনেন্ট শেষে ই থাকলে ইউ লং সাউন্ড দিবে, শেষে ইটা সাইলেন্ট থাকবে, সেকশন 3 এর পরে। ইউ ওপেন সিলেবলে থাকলে ইউ লং সাউন্ড দিবে, ই এবং ইউ মিলে ইউ লং সাউন্ড দিবে। আচ্ছা, তারপর ই এবং ডাব্লিউ মিলে ইউ লং সাউন্ড দিবে, কিন্তু এর আরেকটা সাউন্ড আছে, ইউ এবং ই মিলে ইউ লং সাউন্ড দিবে। উদাহরণ মনে রাখবেন, যেমন মিউট, ইউনিট, নিউট্রাল, নিউ, ডিউ। প্র্যাকটিসের উপরে কিছু নেই ভাই। এই এই জায়গাগুলো আয়ত্ত করতে গেলে, অর্থাৎ ব্রেকেট ওয়ালা প্যাটার্ন গুলো আয়ত্ত করতে গেলে প্র্যাকটিসের উপরে কিছু নেই। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা দেখবো মূলত এগুলোই ছিল আমাদের 5টা ভাওয়ালের বিভিন্ন প্যাটার্ন, লং সাউন্ডের আর কি। তো এই পর্যায়ে আমরা দেখবো আরো কিছু ভাওয়াল সাউন্ড। সেকশন 1 থেকে 5 পর্যন্ত, বিশেষ করে আপনার 1 থেকে 28 নম্বর ক্লাস পর্যন্ত, বা 7 নম্বর ক্লাস থেকে 28 নম্বর ক্লাস পর্যন্ত আমরা ভাওয়ালের শর্ট সাউন্ড এবং লং সাউন্ড দেখছি। কিন্তু ভাওয়ালের লং সাউন্ড, শর্ট সাউন্ড ছাড়াও আরো কিছু ভাওয়াল সাউন্ড আছে। চলো আমরা সেই ভাওয়াল সাউন্ড গুলো দেখি। যেমন ও ডাব্লিউ, এই সাউন্ড হচ্ছে আউ। আউ সাউন্ড, এটা কিন্তু কোনো ভাওয়ালের শর্ট সাউন্ডও না, কোনো ভাওয়ালের লং সাউন্ডও না, 5টা ভাওয়ালের শর্ট সাউন্ডও না, লং সাউন্ডও না। এটা অন্য একটা সাউন্ড, আমরা বড় ক্লাসে প্রুফ করে দেখাইছি যে এটা যে অন্য ভাওয়াল সাউন্ড কেমনে। হ্যাঁ, যেমন একটা উদাহরণ কাউ।
তারপর ও ইউ, এরও উচ্চারণ আও, একটা উদাহরণ হচ্ছে লাউড। হ্যাঁ, দেখেন আলাদা প্যাটার্ন কিন্তু একই উচ্চারণ। এখন কেউ যদি বলেন যে ভাই কখন কোনটা হবে, ভাই এই ধরনের প্রশ্নের উত্তর বহুতবার দিছি, কখন কোনটা হবে, ভাই এটা আপনার কাম না, আপনার কাজ উচ্চারণ করা। আপনি যদি কাউরে এমনি লেখেন সি ও ইউ, হবে না তো। আপনি লাউড যদি এমনি লেখেন, হবে না তো। মানে আপনি ডাব্লিউ দিয়ে এমনি জোর করে লিখলে হবে না। যেটা যেমনি আছে সেটা সেমনি রাখতে হবে এবং আপনাকে পড়তে হবে, ব্যাস, এটাই আপনার কাজ। বুঝছেন? জি। আর এখানে ব্রেকেট আছে, ব্রেকেট থাকলে কি প্র্যাকটিস করে ইয়া করতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ও এবং ইউ, দেখেন এই ব্রেকেটের মধ্যে সবুজ কালি আর এই ব্রেকেটে লাল কালি, অর্থ কি? অর্থ হচ্ছে যে এর আলাদা আরেকটা উচ্চারণ থাকলেও এই উচ্চারণটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু লাল কালি দিছি আর কি। মানে এটাই বেশি পাওয়া যাবে না। আপনি যত জায়গায় ও ডাব্লিউ ও ইউ দেখবেন, সরি ডাব্লিউ না, ও ইউ দেখবেন, বেশিরভাগ জায়গায় এটাই উচ্চারণ হবে। এই কারণ এই এই জিনিসটাকে বোঝানোর জন্য আমি এখানে লাল লাল কালি দিছি। আর আপনি যত জায়গায় ও ডাব্লিউ দেখবেন, এটা আও হইতে পারে, আবার ও হইতে পারে, মানে দুটাই মোটামুটি 50-50 এরকম। আর এগুলো কিন্তু আমরা সেকশন 5-এর একটা ক্লাসে ভাঙছি, ব্যাখ্যা দিছি। হ্যাঁ, মনে আছে? আচ্ছা চলেন সামনে আগে। তো তারপরে দেখেন এ এবং ডাব্লিউ সাউন্ড হচ্ছে ও, এরকম। ভাই এটাকে দেখতে মানে ও এর শর্ট সাউন্ড মনে হচ্ছে, কিন্তু এটা আসলে ও এর শর্ট সাউন্ড না। এগুলো আমরা আলোচনা করছি। এটা সাউন্ড হচ্ছে মানে ও এর শর্ট সাউন্ড হচ্ছে অ, একটু মুখ খুলে। আর এটা হচ্ছে ও, এরকম, মানে কাছাকাছি আর কি। হ্যাঁ, যেমন একটা ধরুন ল, তো ল এইভাবে বলার দরকার নেই, আপনারা নর্মালি বলেন ল। হ্যাঁ, সহজ ভাবে বলেন। ও ইউ সাউন্ড হচ্ছে অ, যেমন অচ বা অডিও, এরকম। চলেন তারপর দেখি। তারপর দেখেন ও এবং ওয়াই এর সাউন্ড হচ্ছে ওই। ও এবং আই এর সাউন্ড কি ওই, এরকম। এর অরিজিনাল উচ্চারণ বই, এর অরিজিনাল উচ্চারণ খইন। তো কেন এখান থেকে রস্বইটাকে বাদ দেওয়া হইলো এবং কেন এখানে একার যুক্ত করা হইলো, এগুলোর ব্যাখ্যা মূল ক্লাসে আছে, দেখে নিন। আচ্ছা, তারপরে দেখেন এই জায়গায় একটু ইম্পর্টেন্ট, খেয়াল করেন। ডাবল ও দিয়ে অনেক শব্দ আছে। তো ডাবল ওর উপর আমাদের আলোচনা ছিল। ডাবল ও ভাউল সাউন্ড, খেয়াল করেন। ডাবল ও, যখনই শব্দের মধ্যে ডাবল ও দেখবেন, এর মূলত দুটা সাউন্ড আমরা দেখতে পাই, একটা হচ্ছে উ, একটা হচ্ছে উ, কাছাকাছি কিন্তু। হ্যাঁ, একটা উ, একটা হচ্ছে উ। এই যে লম্বা যে টানটা, এটাকে বলা হচ্ছে আপনার লং উ, মানে লং ডাবল ও। আর উ, এটাকে বলা হচ্ছে শর্ট ডাবল ও। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, শর্ট ডাবল ও এর সাউন্ড হচ্ছে উ, লং ডাবল ওর সাউন্ড হচ্ছে উ, এরকম। যেহেতু এটা লং, একটু লম্বা হবে। তো এটাকে সহজে মনে রাখার জন্য, মানে দেখেন কাছাকাছি না, তো এটাকে সহজে মনে রাখার জন্য আমরা একটা টেকনিক অনুসরণ করতে পারি, যে ডাবল ও থাকলে হ্রস্ব ও এর সাউন্ড দিয়ে পড়বো। যদিও অরিজিনালি দীর্ঘ উ এর সাউন্ড দিয়ে পড়া উচিত, কারণ ডাবল ও এর অরিজিনাল সাউন্ড দীর্ঘ উ এর মতোই। শর্ট উ এটা দিয়ে কমই শব্দ আছে, আপনারা মূল ক্লাসে দেখছেন। কিন্তু আপনাদের সুবিধার্থে মানে একটা টেকনিক আমরা অবলম্বন করতে পারি, যে আমরা যখনই ডাবল ও দেখবো হ্রস্ব উ দিয়ে পড়বো। যেমন বুক, মুন, যেমন অরিজিনালি এটা হওয়ার কথা ছিল মুন, একটু লম্বা টান দিয়ে, কিন্তু দরকার নাই, মুন, বাস। এটা আপনাদের জন্য সহজ হবে, ডাবল ও থাকলে হ্রস্ব উ, বাস। আচ্ছা, তো ডাবল ও, এটা ভাই আম, আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস। ডাবল ও এর মেন সাউন্ড হচ্ছে উ, এটাই হচ্ছে মেন প্যাটার্ন। মানে উ এই সাউন্ডের মেন মালিক হচ্ছে ডাবল ও, উ এই সাউন্ডের মেন মালিককে ডাবল ও। কিন্তু এই ডাবল ও ছাড়াও আরো বেশ কিছু প্যাটার্নে উ এই সাউন্ডটা পাওয়া যায়। মানে এর আগে তো দেখছেন যে এ ভাওয়ালের বিভিন্ন লং সাউন্ডের বিভিন্ন প্যাটার্ন, ই ভাওয়ালের লং সাউন্ডের বিভিন্ন প্যাটার্ন, কিন্তু এখন কি দেখবেন, ও ভাওয়ালের লং সাউন্ডের বিভিন্ন প্যাটার্ন। আচ্ছা, যেমন দেখেন ডাবল ও থাকলে ও লং সাউন্ড দিবে উ, এরকম হবে। আর এগুলো সাইড দিয়ে লিখছি আর কি, মানে অল্টারনেটিভ যে সাউন্ড গুলো আছে সেগুলো লিখে দিছি। তারপর দেখেন ইউ এবং ই মিলে উ সাউন্ড দিবে। এরা একটা সাউন্ড হচ্ছে ইউ। কখন কোনটা হবে ভাই, এগুলার রুল নাই, এগুলো প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে। তারপর ইউ এর পরে কনসোনেন্ট শেষে যদি ই থাকে এবং শুরুতে যদি ডি, জে, আর, এল, এই চারটা কনসোনেন্টে কোনো একটা কনসোনেন্ট থাকে, তখন ইউ এর যে অরিজিনাল লং সাউন্ড সেটা না হয়ে উ হবে। ডি, জে, আর এর রুলের আর কি, হ্যাঁ, মাথায় রাখতে হবে। তারপর আরো দুটো প্যাটার্ন আছে, ই এবং ডাব্লিউ মিলে উ সাউন্ড দিবে, ইউ এবং আই মিলে উ সাউন্ড দিবে, বাস।
এই কথাগুলো ভাই একটু মনে রাখতে হবে, প্র্যাকটিসের উপরে কিছু নাই। ঠিক আছে? আর এই সবগুলো প্যাটার্ন একসাথে মনে রাখার জন্য আপনি উদাহরণ মনে রাখতে পারেন, যেমন মুন, তারপর ব্লু, জুন, স্ক্রু, ফ্রুট। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমি দীর্ঘ উ দিয়ে লিখছি, অরিজিনালি দীর্ঘ উই, কিন্তু আপনাদের সুবিধার জন্য বলছিলাম যে ভাই হ্রস্ব উ দিয়ে লিখেন। আচ্ছা, তারপরে এরপর যে আমরা দেখবো আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ড, অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল। আমরা জানি ভাওয়ালের পরে কনসোনেন্ট থাকলে ভাওয়ালগুলো শর্ট সাউন্ড দেয়, কিন্তু আর এমন একটা কনসোনেন্ট, ভাওয়ালের পর যদি আর কনসোনেন্ট থাকে তখন আর মানে ভাওয়ালের যে স্বাভাবিক উচ্চারণ সেটা না হয়ে অন্যরকম একটা উচ্চারণ হয়, ভাওয়ালের অন্যরকম একটা সাউন্ড দেয়, অর্থাৎ আর দ্বারা নিয়ন্ত্রিত একটা সাউন্ড হয়। এই কারণে এই সাউন্ডটাকে বলা হয় আর কন্ট্রোল ভাওয়াল সাউন্ড। তো খেয়াল করেন যে এর পরে যখন আর থাকে তখন এই এর সাউন্ড এ হবে না, তখন হবে আ। সিম্পল, এই আর সাউন্ড হচ্ছে আর এরকম। আর খেয়াল করেন ই আর, আই আর এবং ইউ আর, এই তিনটার সাউন্ড হচ্ছে এরকম। ভাই মনে হয় যে এক, না একটু পার্থক্য আছে, হ্যাঁ এই জন্য আলাদা করে লিখছি। আর এখানে দেখেন কালিটা একটু হালকা করে দেওয়া। তো যাই হোক, আপনারা স্বাভাবিকভাবে এখানে আর বলতে পারেন। আর ও ওর এর যে সাউন্ড সেটা হচ্ছে ওর এরকম, ওর এরকম। হ্যাঁ, আর সত্যি বলতে এই হুবহু এভাবে না, অর এরকম না, ওর। অরিজিনাল সাউন্ড হচ্ছে ওর এরকম। তো প্রত্যেকটা ভাষার উচ্চারণের তো নিজস্ব উচ্চারণ ভঙ্গি আছে, এক ভাষার উচ্চারণ তো আরেক ভাষায় বর্ণ দিয়ে প্রকাশ করা যায় না। মূল ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করছি, এখান থেকে দেখে নিন। তো স্বাভাবিকভাবে আমরা এভাবে লিখতে পারি। জি। আর এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে পাঁচটা ভাওয়ালের পরে আর কে বসানো হয়েছে এবং এগুলোকে সাজানো হয়েছে, যেমন সি এ আর কার, এইচ ই আর হার, এস আই আর সার, বি এল ই আর ব্লার, এইচ ও আর এন হর্ন। হ্যাঁ, বাস। আর এই জিনিসটাকে সহজে মনে রাখার জন্য একটা টেকনিক শিখাইছিলাম যে ভাই ও ব্যতীত বাকি সব জায়গায় প্রত্যেকটা ভাওয়ালের পরে যখন আর থাকবে, ও ছাড়া বাকি চারটা ভাওয়ালের পরে যখন আর থাকবে তখন আর এর সাউন্ড, ভাওয়ালের সাউন্ডটা আর মতো হবে। ঠিক আছে, বাস। মানে কি করলাম, মানে এখানে কিন্তু তিনটা আলাদা, তো আমরা সবগুলোকে এক করে দিলাম, মানে সহজে পড়ার জন্য, সহজে মনে রাখুন, তাই না? জি। আর আরেকটা জিনিস আমরা দিয়েছিলাম এখানে, ভাই এটা একটু জটিল। একটা মজার ব্যাপার কি দেখেন, ও আর এর সাউন্ড কিন্তু একটাই, ওর, কিন্তু আমরা বাঙালিরা আমরা এই সাউন্ডটাকে বাংলা দুই ভাবে লিখি। হ্যাঁ, মানে কখনো এইভাবে লিখি, কখনো এইভাবে লিখি। যেমন এখানে দেখেন এফ ও আর, এটাকে আমরা বাংলায় লিখি ফর, আবার এটাকে লিখি ফোর্ড, এভাবে লিখি। কিন্তু দুটা কিন্তু একই ভাই, ফর, ফোর্ড, ফর, ফোর্ড, দুটো একই সাউন্ড। কিন্তু কি করার, এখন খালি পড়াইলেই তো হবে না, আপনি যেন পড়ে কাজে লাগাইতে পারেন ওই ব্যবস্থা তো করে দিতে হবে, সেই ব্যবস্থাই করছি। প্র্যাকটিস করতে হবে, আর উপরে কোনো কথা নেই। আর এটা কিন্তু সোজা, ও ডাব্লিউ আর থাকলে ওয়ার, একদম সোজা। ও ডাব্লিউ আর থাকলে ওয়ার, যেমন ওয়ার্ড, ওয়ার্ক, ওয়ার্ল্ড, এরকম অনেক শব্দ আছে। ঠিক আছে, এইটা সোজা, খালি এই জায়গাটা একটু দেখে রাখতে হবে আর কি। জি, আশা করি বুঝতে পেরেছেন। তো এই টপিকগুলো আমাদের সেকশন কোথায়, 5-এ আলোচনা করা হয়েছে। তো তারপর আমরা প্রবেশ করেছিলাম সেকশন 6-এ। সেকশন 6-এ কি কি আলোচনা করা হয়েছিল একটু খেয়াল করেন। সেকশন 6-এ আমরা প্রধান চারটা টপিক নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে সিলেবল এবং তার বিভিন্ন প্রকার, সিলেবল ডিভিশন প্যাটার্ন, প্রিফিক্স, সাফিক্স, এমন হচ্ছে সিলেবল ডিভিশন সিকোয়েন্স। এই চারটা এখন আমরা একটু দেখে যাব। প্রথমে আমরা দেখব সিলেবল কাকে বলে। সিলেবল বলে একটি ভাওয়াল সাউন্ডের সহযোগিতায়, শুনেন 5 নাম্বার সেকশনে কিন্তু আমরা সিলেবল দেখছি, কিন্তু আমি কেন সামারিতে 5 নাম্বার সেকশনে সিলেবল দেখাই নাই, কারণ সিলেবলের মূল আলোচনা সেকশন 6-এ, খুচরা জিনিস সামারিতে টানা হচ্ছে না, অনেক কিছুই তো দেখাই। তো সিলেবলের মূল আলোচনা যেহেতু সেকশন 6-এ ছিল, এই কারণে সিলেবলটাকে সামারিতে সেকশন 6-এর আন্ডারে রাখা হয়েছে। খেয়াল করেন সিলেবল কাকে বলে, একটি ভাওয়াল সাউন্ডের সহযোগিতায় একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে পড়া যায় ততটুকু অংশকে একটি সিলেবল বলে। ঠিক আছে, সিলেবল কত প্রকার? সিলেবল অরিজিনালি 7 প্রকার, কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা সিলেবলকে 6 প্রকার বলছি। তো 6 প্রকার সিলেবল কি কি? ওপেন সিলেবল, ভাওয়ালের পরে কোনো কনসোনেন্ট থাকবে না, ওপেন সিলেবল। অনেক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করছি, আমরা পিলার দেখাইছি, বল দিয়ে দেখাইছি যে রাস্তা খোলা বন্ধ, বহুত কিছু বলছি। তো এখন এতটুকু মনে রাখেন যে ভাওয়ালের পর কোনো কনসোনেন্ট থাকবে না, ওপেন সিলেবল। আর এটাও মনে রাখবেন ওপেন সিলেবল ভাওয়াল কিন্তু লং সাউন্ড দেয়, যেমন বি, মি, হি, শি, হাই, নো, সো, বাস। তারপর ক্লোজ সিলেবল, ক্লোজ সিলেবল কাকে বলে? ভাওয়ালের পর কোনো কনসোনেন্ট থাকবে,
এটা মনে রাখবেন, ভাওয়ালের পরে কনসোনেন্ট থাকলে ক্লোজ সিলেবল, এবং ক্লোজ সিলেবলে ভাওয়ালের সাউন্ড কি হয়, শর্ট হয়। সেকশন 2 তে আমরা যা পড়ছি সবই ছিল ক্লোজ সিলেবলের শব্দের উদাহরণ। যেমন দেখেন ব্যাট, রেড, হেন, হিট, নট, সান। জি। তারপর দেখেন সাইলেন্ট ই সিলেবল। সাইলেন্ট ই সিলেবল কি, ভাওয়ালের পরে কনসোনেন্ট এবং শেষে সাইলেন্ট ই থাকবে। ওই সেকশন 3 তে যা পড়ছিলাম সবই ছিল সাইলেন্ট ই সিলেবলের উদাহরণ। যেমন নেইম, দেখেন এখানে ভাওয়ালের পরে কনসোনেন্ট শেষে ই আছে এবং ইটা সাইলেন্ট, ভাওয়ালের পরে কনসোনেন্ট শেষে সাইলেন্ট ই। এটাই হচ্ছে কি সাইলেন্ট ই সিলেবল। নেইম, মেক, নাইন, সাইট, নোট, হোপ, টিউব, জুন। এখানে যদিও জিউন হয় নাই, জুন, কিন্তু এটাও সাইলেন্ট ই সিলেবলের উদাহরণ, কারণ শেষে ইটা সাইলেন্ট আছে। ভাওয়ালের পরে কনসোনেন্ট শেষে সাইলেন্ট ই থাকলে সেটাই কি সাইলেন্ট ই সিলেবল। সেকশন 3 তে যা পড়ছি সবই সাইলেন্ট ই সিলেবল, এই কারণে এটা 3 নম্বরে রাখছি। আচ্ছা দেখেন তারপর 4 নাম্বার ডাবল ভাওয়াল সিলেবল। তো এটাকে যদি অরিজিনালি বুঝাইতে যাই তাহলে তো ওই ডিপথং, ভাওয়াল টিম ওগুলা হাবিজাবি তো দরকার নাই। একদম সহজ ভাষায় বলতে গেলে দুটি ভাওয়াল একসাথে থাকবে বাস। ঠিক আছে, দুটি ভাওয়াল একসাথে থাকবে। যখনই দেখবেন দুটি ভাওয়াল একসাথে আছে সেটা কি ডাবল ভাওয়াল সিলেবল। যেমন পেইড, সিন, লাউড, ল। তো অনেকে ভাবতে পারেন যে ভাই এটা কি ওপেন সিলেবল হবে কিনা। না ভাই, ওপেন সিলেবল হবে না। হ্যাঁ, দুইটা ভাওয়াল থাকলে ডাবল ভাওয়ালই হবে, এটা ওপেন সিলেবলের মধ্যে পড়বে না যে ভাই পরে কনসোনেন্ট নাই। কারণ বাপের উপরও বাপ থাকে, বুঝছেন, রুলের উপরও রুল আছে। এটা ওপেন সিলেবলে পড়বে না, এটা ডাবল ভাওয়াল সিলেবল। জি। তারপর পাঁচ পাঁচ হচ্ছে আর কন্ট্রোল সিলেবল। খুবই সোজা, ভাওয়ালের পর আর থাকলেই সেটা আর কন্ট্রোল সিলেবল। ভাওয়ালের পর আর মানেই ওই অংশটা, ওই আর এর সাথে যে অংশটা, ওটাই কি আর কন্ট্রোল সিলেবল। তারপর দেখেন কনসোনেন্ট প্লাস এল ই সিলেবল। হ্যাঁ, শব্দের শেষে কনসোনেন্টের পর এল ই থাকবে, মানে শব্দের শেষে এল ই থাকবে, তার আগে কনসোনেন্ট থাকবে। ওই কনসোনেন্ট নিয়ে একটা হচ্ছে কি কনসোনেন্ট এল ই সিলেবল। হ্যাঁ, কনসোনেন্ট এল ই সিলেবল। টেবল, সার্কেল, ক্যান্ডেল, হ্যান্ডেল, এগুলো হচ্ছে প্রত্যেকটাই কনসোনেন্ট এল ই সিলেবল। শুনেন, একটা শব্দের মধ্যে একাধিক সিলেবলও থাকতে পারে। যেমন ধরেন ক্যান্ডেল এই শব্দটা, ক্যান হচ্ছে ক্লোজ সিলেবল, ক্যান, কারণ ভালো পরে কনসোনেন্ট আছে। আর ডেল এটা হচ্ছে কনসোনেন্ট এল ই সিলেবল। ব্যাপারটা এটা না যে পুরোটাই কনসোনেন্ট এল ই সিলেবল, ব্যাপারটা তা না। একটা শব্দের মধ্যে একাধিক সিলেবল থাকবে, এবং এটা জরুরি না যে আহ, প্রত্যেকটা সিলেবল একই হইতে হবে, যে কোনো অংশে যে কোনো সিলেবলই আসতে পারে। আচ্ছা, তো 6 প্রকারের সিলেবল যদি আমরা এক নজরে দেখি তাহলে এটা দেখতে পারি। ওপেন সিলেবল মি, ক্লোজ সিলেবল ব্যাট, সাইলেন্ট ই সিলেবল নাইন, ডাবল ভাওয়াল সিলেবল পেইড, লাউড, আর কন্ট্রোল সিলেবল স্যার, কনসোনেন্ট প্লাস এল ই সিলেবল স্যাম্পল। বাস, বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আমরা একটা পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম, একটি ওয়ার্ডে কয়টি সিলেবল আছে তার উপর ভিত্তি করে ওয়ার্ডের নামকরণ করা হয়ে থাকে। নামগুলো কেমন, যেমন কোন শব্দে একটি মাত্র সিলেবল থাকলে সেই শব্দকে এক সিলেবল বিশিষ্ট শব্দ বা মনোসিলেবিক ওয়ার্ড বলে। যেমন পেন, বুক, এটা একটা মনোসিলেবিক ওয়ার্ড। অনেক স্কুলে বাচ্চাদেরকে পড়ানো হয় মনোসিলেবল, ডাই সিলেবল, ট্রাই সিলেবল, সিলেবলের প্রকার বলে 4টা। অরিজিনালি বোঝার ভুল। হ্যাঁ, থাকে না কিছু বোঝার ভুল ভাই। ইংরেজি বর্ণমালা কয়টা, কয় 26টা। যিনি উত্তর দেয় উনি কিন্তু নিজেও জানে যে মানে উনি কি মানে বলতেছে, কিন্তু না বুঝে বলতেছে। তো সিলেবল ভাই 4 প্রকার না, যে মনোসিলেবল, ডাই সিলেবল ওরকম না। সিলেবল ভাই কত প্রকার, 6 প্রকার। আর কোন শব্দে কয়টা সিলেবল আছে এর উপর ভিত্তি করে শব্দের নামকরণ করা হয়। যখন একটা সিলেবল থাকে তখন ওই শব্দকে বলে মনোসিলেবিক ওয়ার্ড ইংরেজিতে, বা বাংলায় বলে এক সিলেবল বিশিষ্ট শব্দ। আমরা বলি না যে ভাই এটা কয়তলা বিল্ডিং, একতলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং, ওরকম আর কি। এক সিলেবল বিশিষ্ট শব্দ মনোসিলেবিক ওয়ার্ড। তারপর যে শব্দে 2টি সিলেবল থাকবে সেই শব্দকে 2 সিলেবল বিশিষ্ট শব্দ বা ডাইসিলেবিক ওয়ার্ড বলে। যেমন ল্যাপটপ, এটা একটা 2 সিলেবল বিশিষ্ট শব্দ বাংলায় যদি বলি, আর ইংরেজিতে বললে আমরা বলতে পারি এই শব্দটা হচ্ছে একটা ডাইসিলেবিক ওয়ার্ড। ডাই মানে 2 আপনারা জানেন, মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, পলি মানে হচ্ছে বহু। তারপরে কোন শব্দে 3টি সিলেবল থাকলে সেই শব্দকে 3 সিলেবল বিশিষ্ট শব্দ বা ট্রাইসিলেবিক ওয়ার্ড বলে। যেমন কনসোনেন্ট, অ্যাসাইনমেন্ট, এগুলো প্রত্যেকটা কি 3 সিলেবল বিশিষ্ট শব্দ, ইংরেজিতে বলবো আমরা ট্রাইসিলেবিক ওয়ার্ড। আচ্ছা, তারপর কোন শব্দে 3টির বেশি সিলেবল থাকলে সেই শব্দকে বহু সিলেবল বিশিষ্ট শব্দ বা পলিসিলেবিক ওয়ার্ড বলে। পলি মানে হচ্ছে বহু। যেমন ট্রান্সফরমেশন, এখানে 4টা সিলেবল আছে, এটা একটা পলিসিলেবল সিলেবিক ওয়ার্ড।
কমিউনিকেশন, এখানে 5টা সিলেবল আছে, এটা কি একটা পলিসিলেবিক ওয়ার্ড। আবারও বলি, সিলেবলের প্রকার হচ্ছে 7টা, আমরা 6টা দেখাইছি, মানে 6টাই ধরেন, কিন্তু ওই যে 4টা যে পড়ানো হয় ওগুলো আসলে সিলেবলের প্রকার না, এগুলো বোঝার ভুল, বোঝার ভুলে ভুলে এইভাবে বলে আর কি। আচ্ছা জি, বুঝতে পেরেছেন। তারপর সেকশন 6-এ, আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে একাধিক সিলেবল যুক্ত ওয়ার্ডকে মাল্টি সিলেবিক ওয়ার্ড বলে। মাল্টিপ্লাগ কারে কয়? যেটার মধ্যে অনেকগুলো প্লাগ আছে সেটাই তো মাল্টিপ্লাগ, তাই না? একাধিক সিলেবল যুক্ত ওয়ার্ডকে কি বলে? মাল্টি সিলেবিক ওয়ার্ড বলে। আর মাল্টি সিলেবিক ওয়ার্ড মানে বড় শব্দ, এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর আমরা কি দেখেছি? সিলেবল ডিভিশন প্যাটার্ন। সিলেবল ডিভিশন প্যাটার্ন ভাই খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল ভাই, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সিলেবল ডিভিশন প্যাটার্নের 4টা বেসিক প্যাটার্ন আছে। এই 4টা বেসিক প্যাটার্ন যদি মাথায় রাখতে পারেন, ইউটিউবে অনেক জায়গায় দেখবেন কেউ 7টা দেখে 8টা দেখে, ভাই এই 4টা থেকে 7টা জন্ম নিছে। এগুলো আমরা মূল ক্লাস আলোচনা করছি। তো চলেন আমরা 4টা প্যাটার্ন দেখি। আমরা প্রথম যে প্যাটার্ন, যদি দুইটা ভাওয়ালের মাঝখানে দুইটা কনসোনেন্ট থাকে তাহলে দুই কনসোনেন্টের মাঝ বরাবর কেটে দিতে হবে। যেমন ট্যাবলেট, পাবলিক, প্লাস্টিক, টেনিস। মনে রাখবেন যে মাঝখান থেকে কেটে দিবেন ঠিক আছে, কিন্তু এন কিন্তু একটাই উচ্চারণ হবে। হ্যাঁ, এখানে ভেঙে যখন লিখছি টেনিস লিখছি, কিন্তু উচ্চারণে কিন্তু ফাইনাল উচ্চারণে একটাই। একই কনসোনেন্ট দুইবার থাকলে একটা কনসোনেন্টের উচ্চারণ করতে হবে, টেনিস, টেনিস না। তো এই প্যাটার্নটা ভাই প্রচুর ব্যবহার হয়, প্রচুর। এটা মাথায় রাখবেন এবং খুবই সহজ প্যাটার্ন। তারপরে দেখবেন দুটো ভাওয়ালের মাঝে একটি কনসোনেন্ট থাকলে যদি আগের ভাওয়ালটা লং সাউন্ড দেয় তাহলে কনসোনেন্ট আগে কেটে দিতে হবে, এটা হচ্ছে মূল কথা। তো এখন আগের ভাওয়াল লং সাউন্ড দিবে কি দিবে না, এটা আপনারা কেমনে বুঝবেন? এই জন্যই ওয়ার্ড সম্পর্কে পূর্ব জ্ঞান থাকা লাগে। হ্যাঁ, মানে ওয়ার্ড সম্পর্কে যদি আগে থেকেই আপনার নলেজ থাকে তাহলে আপনার জন্য সহজ। যেমন এই শব্দটা দেখেন, পাইলট। আমি যদি এই বরাবর কাতে পিল অট বলি, আপনারা বলবেন যে না এটা ভুল, কারণ পাইলট বললেই শব্দটা সঠিক, আর কারণ আমরা পাইলট শব্দটা এর আগেও শুনছি। তো এগুলো মূলত প্র্যাকটিসের ব্যাপার এবং কিছু টেকনিক আমরা অবলম্বন করতে পারি। হ্যাঁ, যেমন বেশিরভাগ ক্ষেত্রে কনসোনেন্টের আগেই কাটা পড়ে এবং প্র্যাকটিসের উপরে কিছু নেই ভাই। তারপর দেখেন সিলেবল ডিভিশন প্যাটার্ন থেকে এখানে বলা হচ্ছে যে দুটি ভাওয়ালের মাঝখানে যদি একটি কনসোনেন্ট থাকে এবং প্রথম ভাওয়ালটা যদি শর্ট সাউন্ড দেয় তাহলে কনসোনেন্টের পরে কাটতে হবে, কারণ কনসোনেন্টকে আগের ভাওয়ালের সাথে না রাখলে তো ভাওয়াল শর্ট সাউন্ড দিবে না। ঠিক আছে? আর একই শব্দকে দুইভাবে চেক দিয়ে দেখবেন, লিমিটে বলবেন, লাইমিটে বলবেন, দেখবেন কোনটা ইজি লাগে। লিমিট বললে শব্দটা চেনা লাগতেছে না লাইমিট বললে শব্দটা চেনা লাগতেছে, একটু চেক করে দেখবেন, বুঝছেন? আর বেশি ঘাবড়াইলে তো ডিকশনারি আছে। আরে ভাই ডিকশনারি লাগবে কেন? আমাদের কোর্সে কম শব্দ দেখাইছি, গইনে দেখেন তো 2500 3000 পার হয়ে যাবে আমাদের কোর্সে। এরপরে তো ভোকাবুলারি শিট আছে, কিসের ডিকশনারি? আমরা নিজেরাই একটা ডিকশনারি। সত্যি কইতেছে, আরে ভাই আপনি জানেন কিছু পকেট ডিকশনারি আছে 5000 শব্দ থাকে। ফাইজলামি করতেছি না। বড় বড় ডিকশনারি গুলো অনেক শব্দ থাকে, 20,000 30,000 থাকে। পকেট ডিকশনারি আছে না, আপনি নীলক্ষেত যান, নীলক্ষেতকে ছোট পকেট ডিকশনারি খুঁজুন যে ভাই একটা পকেট ডিকশনারি দেন। এই পকেট ডিকশনারিতে 4 থেকে 5 হাজার শব্দ থাকে। তো আমাদের সেটাও তো 5,000 শব্দ আছে, তাহলে কি আমি দাবি করতে পারি না যে আমরা নিজের একটা ডিকশনারি? ভাই কোর্সের শব্দগুলো ভালো মতো শিখেন, শীটটা ভালো মতো পড়েন, আর লাগবে না, বুঝছেন? আচ্ছা, তারপর দেখেন প্যাটার্ন নাম্বার 4, মনোযোগ দিয়ে শোনেন। যদি দুইটা ভাওয়াল থাকে তাহলে দুই ভাওয়ালে মাঝ বরাবর কেটে দিতে হয়, খুবই সহজ প্যাটার্ন, তাই না? যেমন লায়ন, ঠিক আছে, ডায়েট, ডায়াল, ক্লায়েন্ট, এরকম। তো এই প্যাটার্ন দেখার পরে এত খুশি হলে চলবে না, কারণ সেকশন 5-এ আমরা অনেক জোড়া ভাওয়াল পড়ছি, তো ওগুলোর মাঝখান দিয়ে কেটে দিয়েন না আবার। হ্যাঁ, যেমন আমরা এ আই পড়ছি। হ্যাঁ, যেমন ধরেন একটা কথা কথা, PAIN, পেইন, পেইন মানে হচ্ছে যন্ত্রণা, পেইন, এখানে AI পড়ছি। এখন আপনি তো খুবই খুশি, এটা ভাল মাঝ বরাবর কেটে দেই না, কাটবেন না প্লিজ, কাটা যাবে না, কাইটেন না। ঠিক আছে, কারণ এটা সেকশন 5-এর। তাহলে তো এখন বিপদ যে ভাই আপনি কইলেন যে দুটো ভাওয়ালের মাঝখানে কাটতে হবে, এটা সমাধান কি? ভাই সমাধান খুবই সোজা, এটার আন্ডারে খুব বেশি শব্দ নাই, এই লিস্টগুলো আমরা আপনাকে দিয়ে দেবো, ব্যাস, এটাই সমাধান। জি, বুঝতে পেরেছেন আশা করি। তারপরে 5 নাম্বার প্যাটার্নটা ছিল এটা। ও সরি, 5টা বেসিক প্যাটার্ন, মানে সরি, 4টা না 5টা। আরেকটা প্যাটার্ন ছিল কনসোনেন্ট প্লাস এল ই মিলে একটা সিলেবল হবে, অর্থাৎ আপনাকে কনসোনেন্ট এল এর আগে কাটতে হবে, এটা একটা প্যাটার্ন। যেমন পার্পল, এই বরাবর কাটা পড়বে, অ্যাপল এই বরাবর কাটা পড়বে, মানে ঠিক কনসোনেন্ট এল ই মিলে একটা গ্রুপ, একটা বান্ডেল, তাহলে এর আগে কাটতে হবে। টেবল, BLE একটা সিলেবল, টাইটেল, TLE একটা সিলেবল।
বুঝছেন? আচ্ছা, যে এই 5টা প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একদম মাথায় সেট করে রাখতে হবে ভাই। বড় শব্দ ভেঙে পড়তে গেলে এগুলো লাগবেই, বুঝছেন, এগুলো লাগবেই। আচ্ছা জি, আশা করি বুঝতে পেরেছেন, এগুলো একটু মাথায় রাখবেন আপনারা। তারপরে তারপরে আমরা প্রিফিক্স নিয়ে আলোচনা করেছি। প্রিফিক্স কাকে বলে ভাই? প্রিফিক্স হচ্ছে এমন জিনিস যেটা মূল শব্দের শুরুতে বসে নতুন শব্দ তৈরি করে। যেমন রিনেম, আপলোড, প্রিপেইড। এখানে লাল কালির যে অংশটা আছে, রি, আপ, প্রি, এগুলো প্রত্যেকটা কি প্রিফিক্স। মনে রাখবেন প্রিফিক্সের উচ্চারণ সবসময় একই থাকে। আপনি, আচ্ছা এখানে কথা বলি শুনেন, আমাদের কোর্সের কিন্তু মূল উদ্দেশ্য এটা না যে আপনাকে আমি নতুন শব্দ তৈরি করা শেখাবো, এটা না। আমাদের কোর্সের উদ্দেশ্য হচ্ছে আপনি যেন রিডিং পড়তে পারেন। হ্যাঁ, অনেক জায়গায় দেখবেন যে প্রিফিক্স মানে বুঝতেছেন না মূল শব্দের কেমনে শুরুতে বসলো, তো বুঝার দরকার নেই, আপনি উচ্চারণটা করেন। রিডিং পড়তে আসছেন, উচ্চারণটা ঠিক মতো করেন, তাইলে তো হয়ে গেল। আর সবকিছু ভাই এক কোর্সেই যে সব হয়ে যাবে এমন কোনো ইয়া না। আপনার আপনার যদি স্পেলিং এর নলেজ থাকে, ওয়ার্ড মেকিং এর, ভাই ওয়ার্ড মেকিং এর উপর কোর্স বানানো যায়। দেখেন আপনাদেরকে বলি, আপনাদেরকে এখন পর্যন্ত আমি কোন কোন কোর্সের কথা বলছি। রিডিং কোর্স, তারপর সেন্টেন্স মেকিং বলছি, স্পেলিং এর কোর্স, স্পেলিং নামে একটা টপিক বলছি না, স্পেলিং এর উপর একটা কোর্স বানানো যাবে, এবং ওয়ার্ড মেকিং এর উপর কোর্স বানানো যাবে। তো ওয়ার্ড মেকিং এর কোর্স এগুলো আপনাদের দরকার নেই, এগুলো কাদের দরকার? যারা স্কুল কলেজে পড়ে তাদের জন্য দরকার, যে একটা শব্দ থেকে কেমনে আরো 4টা 5টা শব্দ বানাইতে হয়, বুঝছেন? ওয়ার্ড মেকিং এর উপর বইও আছে, আমার কাছেও আছে, ওয়ার্ড মেকিং ট্রিক্স, বইটা কই? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, একটু ওয়েট করেন তো, দেখে আছে কিনা আশেপাশে, ওয়েট করেন, এখনই দেখাই। এই যে পাইছি, খেয়াল করেন, এই যে একটা বই দেখেন, হ্যাঁ, ওয়ার্ড মেকিং ট্রিক্স। এত মোটা একটা বই, এটা কিন্তু পাতলা বই না ভাই, এখানে অনেক পৃষ্ঠা আছে। বইটা যদিও একটু ছোট সাইজ, 296, লাস্ট পৃষ্ঠার মধ্যে কত পৃষ্ঠা আছে এখানে আপনার? 304 পৃষ্ঠা আছে, 304 পৃষ্ঠা একটা বই। এ পুরো বইটাতে শুধু আলোচনা করা হয়েছে যে একটা শব্দ থেকে কেমনে আরো 4টা শব্দ বানাইতে হয়, মানে একাধিক শব্দ কেমনে বানাইতে হয়। যারা মা কমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আছেন, এমন কেউ আছেন নাকি? একটু থাকলে হাত তুলেন তো, কমিতে পড়ছেন। কমিতে নাও সরফ পড়ায় না? সরফ কি করে, সরফের কাজ কি? সরফের কাজ কি? মানে একটা জিনিস থেকে, একটা শব্দ থেকে আরবি আরো অনেকগুলো শব্দ বানানো শেখায় ওজন অনুযায়ী। তো এরকম শব্দেরও ওজন আছে, এবং এগুলোর উপরও চাইলে একটা কোর্স বানানো যায়, কিন্তু এই কোর্স আপনার দরকার নেই। ওয়ার্ড মেকিং কোর্স আপনার দরকার নেই, এগুলো দরকার মূলত হচ্ছে যারা স্কুল কলেজে পড়ে। স্কুল কলেজে যারা পড়ে তাদের ওরকম দরকার নেই, মানে যাদের আগ্রহ বেশি ভাই এগুলো কেমনে কাজ করে তাদের জন্য, এগুলো ঢালাওভাবে সবার জন্য না। আচ্ছা, তো বলছিলাম যে মূল শব্দ শুরুতে বসে নতুন শব্দ তৈরি করবে, এটা হচ্ছে প্রিফিক্স। তো আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রিফিক্স দেখছিলাম, যেমন দেখেন আনলক, মিসলিড, ডিসকানেক্ট, হ্যাঁ, ইনকারেক্ট, ইম্পসিবল, ইরেগুলার, ইলিগাল। এরকম শুনেন, একই কনসোনেন্ট দুইবার থাকলে একটা কনসোনেন্ট ধরে উচ্চারণ করতে হবে। এখানে কিন্তু আর দুইটা আছে, এখানে কিন্তু এল দুইটা আছে। এটা ইললিগাল না, ইররেগুলার না, ঠিক আছে? 911, ওই ভাই একটা প্রশ্ন করছিলেন যে আমি এখানে ইররেগুলার মানে বয়সূন্যর দুইবার উচ্চারণ করছি। যদি আমি দুইবার উচ্চারণ করে থাকি তাহলে আমার সেটা ভুল, ভুল আমারও হইতে পারে। হ্যাঁ, যদি আমি কখনো ইররেগুলার বলে থাকি, যদি আমি কখনো ইললিগাল বলে থাকি, ভাই সত্যি বলতে ছোটবেলার থেকে তো ইররেগুলার বলে বলে বড় হয়েছি, পুরান অভ্যাস, ইললিগাল বলে বলে বড় হয়েছে, এল দুইবার উচ্চারণ করে করে বড় হয়েছে। এই প্রনাউন্সিয়েশন রুলগুলো আমি জানছি 2020 সালে আইসা, নিজে যখন পড়াশোনা করছি। তো এত পুরান অভ্যাস কি একদিনে দূর হয়? এ সময় এজন্য অনেক সময় যেটা হয়, বেখেয়ালে আপনার মনে করেন যে ওই ডাবল আর বা ডাবল এল চলে আসে। হ্যাঁ, কিন্তু আর কয়টা হবে? আর একটাই হবে, এলও একটাই হবে, ইরেগুলার, ইলিগাল, বাস। আচ্ছা, লাল কালির এগুলো হচ্ছে কি প্রিফিক্স, আমি শুধু উদাহরণগুলো পড়ে যাচ্ছি। অ্যান্টিবডি, রিটেক, প্রিপেইড, সাবলেট, সাব ইন্সপেক্টর, এনলিস্ট, এম্পাওয়ার। আচ্ছা, তারপরে দেখেন অটো ফোকাস, ইন্টারনেট, মাইক্রো বাস, ট্রান্সফর্ম, ইউনিফর্ম। আচ্ছা, তারপরে দেখেন এক নজরে যদি আমরা দেখি, আন, মিস, ডিস, ইন, ইম, ইর, ভাই প্রনাউন্সিয়েশন রুল অনুযায়ী এটা হওয়ার কথা ছিল আর, কিন্তু এটা আর হবে না, এটা ইর হবে ভাই, ইর। ঠিক আছে? তারপর ইল,
এন্টি, রি, প্রি, সাব, এন, এম, অটো, ইন্টার, মাইক্রো, ট্রান্স, ইউনি। তো এই প্রিফিক্স গুলা ভাই মনে রাখবেন। ভাই প্রিফিক্স এখানে অল্প, কিন্তু ভাই এগুলো দিয়ে ভাই শত শত হাজার হাজার শব্দ পড়তে পারবেন, কাজে লাগবে। আর এগুলোর উচ্চারণ কখনো চেঞ্জ হয় না। আর প্রিফিক্স কে ভাঙার দরকার নেই। আমরা এখানে মাইক্রো বলে দিছি, আমরা এখানে ইন্টার বলে দিছি, এরপরে এটা ইয়ে করার দরকার নেই। ও আরেকটা জিনিস আছে, টিইএলই, এটাও একটা প্রিফিক্স, টিইএলই, টেলি, টিইএলই টেলি, এটাও মনে রাখবেন, টিইএলই টেলি। বুঝছেন? জি, ওকে। তারপর সাফিক্স দেখেন, সাফিক্স কাকে বলে ভাই? সাফিক্স হচ্ছে এমন জিনিস যেটা শব্দের শেষে বসে নতুন শব্দ তৈরি করে। যেমন ফ্রেশনেস, নেস সাফিক্স, ইউজলেস, লেস সাফিক্স, ডেভেলপমেন্ট, আপনার মেন্ট হচ্ছে সাফিক্স। সাফিক্সের উচ্চারণ সবসময় একই থাকে, প্রিফিক্সের যেমন একই থাকে, সাফিক্সের উচ্চারণ কি সবসময় একই থাকে। গুরুত্বপূর্ণ কিছু সাফিক্স যেমন লেস, ইউজলেস, নেস, ফ্রেশনেস, মেন্ট, তারপর হচ্ছে আপনার পানিশমেন্ট, ডম, কিংডম। ভাই এটা অরিজিনাল উচ্চারণ ডম না ডেম, তো অরিজিনালটার দরকার নাই, আমরা শর্ট সাউন্ডের নিয়মেই পড়বো, সমস্যা নাই। ডম, ঠিক আছে, যেমন কিংডম। তারপর দেখেন শন, অপশন। ভাই এই আমরা বলছিলাম যে মূল শব্দের শেষে বসে, তো অপ কেমনে মূল শব্দ বুঝতে পারবেন না, তো আপনার বোঝার দরকার নাই, আপনি জাস্ট উচ্চারণটা ঠিক মতো করবেন। বুঝেন না বুঝেন, উচ্চারণটা ঠিক মতো করবেন। প্রিফিক্স সাফিক্সও এটা সহজ কোনো ব্যাপার না। প্রিফিক্স সাফিক্সের উপরে মোটা মোটা বই আছে, বুঝছেন? তো এত কঠিন জিনিস শিখাচ্ছি, শব্দ তৈরি করা আমার ওই সেকশন 6 এর মূল উদ্দেশ্য ছিল না। প্রিফিক্স সাফিক্স ঘুরে ঘুরে অনেক জায়গায় পাবেন, এই জন্য উচ্চারণগুলো দেখানোর উদ্দেশ্যে পড়াইছিলাম আর কি। তারপর ইজম, যেমন জার্নালিজম, এন্স, অ্যাম্বুলেন্স, কনফিডেন্স, এন্স। আচ্ছা, তারপর যেমন অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি, সিম্পলিফাই, জার্নাল, এখানে ট্রেইনার হবে ভাই, ট্রেইনার, ট্রেইনার, প্রোটেক্টর, টিচিং, হার্মফুল। জি। আচ্ছা, তারপর দেখেন আরো কিছু গুরুত্বপূর্ণ সাফিক্স যেমন এবল, ওয়াশেবল, ফ্লেক্সিবল, শেল, আসচার, সোশ্যাল, ডেঞ্জারাস, ফিউচার। যেমন এর উচ্চারণ শেল, এর উচ্চারণ আস, এর উচ্চারণ চার। বুঝছেন? ওকে। তারপর আমরা এক নজরে দেখতে পারি, এগুলো হচ্ছে লেস, নেস, মেন্ট, শিপ, ডম, শন, শন, ইজম, এন্স, এন্স, ইটি, টি, ফাই, আর, অর, ইং, ফুল, বাস। তারপর হচ্ছে অ্যাবল, ইবল, শ্যাল, আসচার, মনে রাখবেন। তারপর মনে রাখবেন শব্দ শেষে এ ডাবল এর সবসময় অল হবে, যেমন অল, বল, কল, ফল, হল, মল, টল, স্মল, স্টল। এটা ওয়াল বা ওল দুটাই হয়, আপনারা ওয়াল বলেন, আর এটা শল না শ্যাল। এই দুটো একটু মনে রাখবেন, আর বাকি যত জায়গায় এ ডাবল লিখবেন অল উচ্চারণ হবে। প্রত্যেকটা সেকশন থেকে, প্রত্যেকটা ক্লাস থেকে যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আপনার রিডিং এ লাগবেই লাগবে, সেগুলোই পড়ানো হচ্ছে। আচ্ছা, তারপর আমরা দেখাইছি সিলেবল ডিভিশন সিকোয়েন্স, শব্দ ভাঙার ধারাবাহিকতা। আমাদের ক্লাস আমরা একদম শেষের দিকে, 5-7 মিনিটের ভিতরেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। খেয়াল করেন, সিলেবল ডিভিশন সিকোয়েন্স, শব্দ ভাঙার ধারাবাহিকতা। হ্যাঁ, দেখেন একটা বড় শব্দ আপনি আন্দাজে পড়ার চেষ্টা করে গেলে হবে না, এটা একটা ধারাবাহিকতা আছে, কোথায় আগে কাটবেন কোথায় পরে কাটবেন, এই জিনিসটাকে বলা হয় সিলেবল ডিভিশন সিকোয়েন্স। তো আপনাকে কয়েকটা সিরিয়াল মাথায় রেখে কাজ করতে হবে। প্রথমে আপনাকে চেক দিতে হবে একটা বড় শব্দ দেখার পরে যেটা কম্পাউন্ড ওয়ার্ড কিনা। হ্যাঁ, কম্পাউন্ড ওয়ার্ড হলে সেটাকে আলাদা করতে হবে। তারপর প্রিফিক্স সাফিক্স আলাদা করতে হবে। তারপর সিলেবল ডিভিশন প্যাটার্ন প্রয়োগ করতে হবে। শব্দের উচ্চারণ অনুযায়ী ভাওয়াল সাউন্ড নিতে, এটার আমরা কিছু টেকনিক দেখাইছিলাম। হ্যাঁ, টেকনিকটা আমরা একটু পরেও দেখতে পারবো, সমস্যা নাই। তার ওয়ার্ড সম্পর্কে পূর্ব জ্ঞান থাকতে হবে। কখনো যদি আপনি আগে পিছে করেন, ধরেন আপনি এটা দুইয়ে করার কথা, এটা না করে আপনি আগে এটা করলেন, অনেক সময় মিলবে, অনেক সময় মিলবে, কিন্তু আমি যেটা দেখাইছি এটা সবচেয়ে সহজ। তো দয়া করে আমার এই সিরিয়ালটা পালন করার চেষ্টা করবেন। এগুলো আমি কোনো বই পুস্তকে পাই নাই, দীর্ঘ 3 বছর ধরে পড়াইতে 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 পড়তে। ভাই একটা জিনিস যদি আপনি একই কাজ যদি আপনি শত শতবার করেন, আপনার একটা এক্সপিরিয়েন্স হবে না? তো এক্সপিরিয়েন্স অনুযায়ী সাজানো হয়েছে, ঠিক আছে? আর আমি যখন বই লিখবো তখন এই বইতে এগুলো থাকবে। আচ্ছা, ওয়ার্ড সম্পর্কে পূর্বজ্ঞান থাকতে হবে। এইভাবেই আমাদেরকে একটা বড় শব্দ কি করতে ভাগ করতে হবে। তো কম্পাউন্ড ওয়ার্ড কি অনেকে ভুলে যেতে পারেন, আমি একটু মনে করাই দিই। কম্পাউন্ড ওয়ার্ড হচ্ছে একাধিক ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড হবে। যেমন নোটবুক, বেডরুম, ব্ল্যাকবোর্ড, লাইফ টাইম। এখানে সবুজ কালির একটা ওয়ার্ড, নীল কালার আরেকটা ওয়ার্ড। ওয়ার্ড কিন্তু একটা ভাই, ওয়ার্ড একটা, কিন্তু ভাঙলে দুইটা পাওয়া যাবে।
বেডরুম মানে কি শোবার ঘর, ব্ল্যাকবোর্ড মানে কালো বোর্ড যেটাতে লেখা লাইফ টাইম মানে কি আজীবন, কিন্তু অরিজিনাল এখানে কি আপনার ভাঙলে দুইটা পাওয়া যাবে আর কি। শুনেন এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, বড় শব্দ ভেঙে পড়ার সময় আরো কিছু বিষয় মনে রাখতে হবে। হ্যাঁ, আরো কিছু বিষয় মনে রাখতে হবে। ওই যে এই কথাটা আছে না, শব্দের উচ্চারণ অনুযায়ী ভাওয়াল সাউন্ড নিতে হবে, এটারই একটা টেকনিক হচ্ছে এটা। চলেন আমরা দেখাই কি কি মনে রাখতে হবে, খেয়াল করেন। নাম্বার ওয়ান, মাল্টি সিলেবিক ওয়ার্ডে ওপেন সিলেবলে আয়ের লং সাউন্ড একটা একটা করে দেখেন। মাল্টি সিলেবিক ওয়ার্ডে ওপেন সিলেবলে আয়ের লং সাউন্ড আয়ের শর্ট সাউন্ডে পরিবর্তিত হয়, এটা মনে রাখতে হবে। তারপর মাল্টি সিলেবিক ওয়ার্ডে ওপেন সিলেবলে ই এর লং সাউন্ড আয়ের শর্ট সাউন্ডে পরিবর্তিত হয়। তারপর কাটার পর ভাওয়াল থাকলে ভাওয়ালের সাউন্ডকে আগের কনসোনেন্টের সাথে মিলিয়ে পড়তে হয়। এই তিনটা কথা মনে রাখবেন বড় শব্দ পড়ার ক্ষেত্রে। চলেন আমরা একটা একটা করে দেখি। প্রথমটা, মাল্টি সিলেবিক ওয়ার্ডে ওপেন সিলেবলে আয়ের লং সাউন্ড আয়ের শর্ট সাউন্ডে কনভার্ট হয়, খেয়াল করেন এই দিকটা খেয়াল করেন। তো এখানে হওয়ার দরকার ছিল নাই, কমিউনাইকেশন এভাবে হওয়ার দরকার ছিল, কিন্তু যেহেতু এটা মাল্টি সিলেবিক ওয়ার্ড, আইটা ওপেন সিলেবলে আছে, সুতরাং এটা শর্ট সাউন্ডে কনভার্ট হবে নি, কমিউনাই না কমিউনিকেশন, মনে রাখবেন। এবং এটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে দেখছি, মনে আছে, দেখছি আমরা প্রচুর। তারপরে দেখেন মাল্টি সিলেবিক ওয়ার্ডে ওপেন সিলেবলে ই এর লং সাউন্ড আয়ের শর্ট সাউন্ডে কনভার্ট হয়। দেখেন খেয়াল করেন এটা হওয়ার দরকার ছিল কমপ্লিমেন্ট, ই এর লং সাউন্ড কি ই, এরকম না, এরকম। তো এটা কমপ্লিমেন্ট এরকম হবে না, হবে কমপ্লিমেন্ট, অর্থাৎ ই এর লং সাউন্ডের পরিবর্তে আই শর্ট সাউন্ড হবে। মূল কারণ কি জানেন? কারণ সবচেয়ে বড় একটা রুল আছে, সেই রুলটা হচ্ছে সব রুলের বাপ রুল, উচ্চারণকে সহজ করো। উচ্চারণকে সহজ করার জন্যই এত কাহিনী। কারণ এখানে যদি আপনি ই এর লং সাউন্ড দিয়ে পড়েন তখন কিন্তু কমপ্লিমেন্ট হয় না ভাই, কমপ্লিমেন্ট, বুঝছেন, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপর দেখেন কাটার পর ভাওয়াল থাকলে ভাওয়ালের সাউন্ডকে আগের কনসোনেন্টের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন আমরা প্রিফিক্স সার্ভিস আলাদা করে শিখছি। তো ধরেন আপনি এইচ বরাবর কাটলেন, কাটার পরে দেখেন আই ভাওয়াল আছে, তো কাটলে তো ট্রান্সফর্মিং এভাবে হয়, কিন্তু আপনি যখন উচ্চারণটা করবেন আলটিমেট ফাইনালি তখন আপনাকে মিলিয়ে পড়তে হবে, ট্রান্সফর্মিং। এই তিনটা কথা মাথায় রাখবেন ভাই, কথা তিনটা ভাই, কথা তিনটা, কিন্তু ভাই এই কথা তিনটা আপনাকে শত শত ওয়ার্ড পড়তে সহযোগিতা করবে, কথা কিন্তু মাত্র তিনটা, বুঝছেন? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তো এই পর্যন্তই মূলত আমাদের 6 নম্বর সেকশনের সামারি শেষ। হ্যাঁ, আমি একটা 1.5 ঘন্টার টার্গেট নিছিলাম, মনে হয় এরকমই সময় মনে হয় লাগছে। 7 নম্বর সেকশনটা আজকে ক্লাসে ঢুকাইলে আরো 1.5 ঘন্টা লাগতো, কারণ 7 নম্বর সেকশনে কিন্তু অনেক পড়ানো হয়েছে ভাই, অনেক। তো ওইটার জন্য আলাদা একটা ক্লাস রাখছি আর কি মূলত। তো আর 6 নম্বর সেকশনে আমরা কিছু প্র্যাকটিস দেখছি, প্র্যাকটিস তো প্র্যাকটিস, তো সামারিতে তো আর ওইভাবে প্র্যাকটিস দেখবো না। তো আপনাদেরকে যেটা বলবো ভাই, যত বেশি প্র্যাকটিস তত বেশি সফলতা। ভাই একটা কোর্স নর্মালি 30, ভাই খোঁজ নিয়ে দেখেন তো, একটা কোর্স 24 ক্লাসের হয়, 28 ক্লাসের হয়, 32 ক্লাসের হয়। আমি নিজেও 42 ক্লাস দিছিলাম, কিন্তু সেটা গিয়া মানে 55-56 ক্লাসে গিয়ে ঠেকবে এটা আমি ভাবি নাই। আর আমাদের ক্লাস কি আধা ঘন্টার ক্লাস? হ্যাঁ, অনেক জায়গায় 50টা ক্লাসের কথা বলে, কিন্তু ওগুলো ছোট ছোট ক্লাস। আরো অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখেন যে রিডিং পড়ায় 1 ঘন্টা করে ক্লাস হয়, 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু আমাদের 1.5 থেকে 2 ঘন্টা করে ক্লাস হয়, বুঝছেন? জি। বাদ দিই নেই ভাই, মাথায় যত রকম যা ছিল সবই পড়াইছি, তবে হ্যাঁ কিছু অতি সূক্ষ্ম ব্যাপার আছে যেগুলো জানলে আপনাদের জন্য আরো সমস্যা, ওগুলো তো বাদ দিতেই হবে, ওগুলো বাদ না দিলে তো উপায় নেই। তো যত বেশি প্র্যাকটিস তত বেশি সফলতা, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, এর উপরে কোনো ওষুধ নাই। আপনি কোর্স করছেন মানে আপনার থিওরি ক্লিয়ার হয়েছে, প্র্যাকটিস করলে সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাবে, বুঝতে পেরেছেন? তো আমরা আজকে 1 থেকে 6 নম্বর সেকশন রিভিশন দেখলাম। ইনশাআল্লাহ এর পরবর্তী ক্লাসে অর্থাৎ আমাদের 54 নম্বর ক্লাসে আমরা কি দেখবো, আমাদের ওই 7 নম্বর ক্লাসে রিভিশন দেখলে আমাদের রিভিশন শেষ, এরপরে আমরা একদম বই থেকে আমরা রিডিং পড়বো, এভাবেই আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তো আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। যদি কোনো সাপোর্টের দরকার পড়ে, রোজার মাস চলছে এখন, সকাল 10টা থেকে বিকাল 4টা, এই সময়ের ভিতরে আপনারা নক দিবেন, ঠিক আছে? এই সময়ের ভিতরে আপনারা নক দিবেন, আর শুক্রবার বন্ধ। ঠিক আছে, জি আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের ক্লাস এ পর্যন্তই। আজকে আমরা সেকশন 1 থেকে শুরু করে সেকশন 6 পর্যন্ত প্রত্যেকটা সেকশনের মূল যে কথা সেগুলো আমরা আলোচনা করলাম, মানে আপনাদেরকে রিভিশন দেওয়াইলাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমাদের 7 নাম্বার সেকশন উপর রিভিশন হবে।
তাহলে আমাদের রিভিশনের পর্বটা শেষ হবে এবং তার পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যাল রিডিং এ ঢুকে আমাদের কোর্সটা শেষ করে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভ বিকাল, যেহেতু এখন রমজান মাস চলছে।